দুলাভাই করে। আমি কই আমার দুলাভাই তো আমার কোলে নিয়ে চুমা দেয়। আমি তো আসলে ওই জিনিসগুলি তখন আমার মেমোরির ভিতরে নাই যে এগুলো আসলে মানানির ব্যাপার এবং এগুলা বা যে আমার নিজের। অসামাজিক ব্যাপার, এগুলো যে উচিত না, এগুলো আপনি তখন জানতেনও না কেউ। আসলে ছোটবেলা বলতে মানুষ যেভাবে খেলাধুলা করে আমরা এটা পাই নাই। মানে বাবা আমার মা থাকা অবস্থায় একটা বিয়ে করে, আমার মার হলো 4টা বেবি হলো, আমরা বোন। হুম। এবং পরবর্তীতে উনি প্রেগনেন্ট ছিল, ওটাও। আপনার মা থাকা অবস্থায় আপনার বাবা আরেকটা বিয়ে করে, জি মানে আপনার মা হচ্ছেন আপনার বাবার প্রথম বউ। জি জি। তখন আপনারা কয় ভাই বোন ছিলেন? 4জনই ছিলাম, 4 জন কিন্তু ছিলেন। সবাই ছোট। ওই যখন বাবা বিয়ে করে তখন আমরা 2 বোন ছিলাম। আর পরবর্তীতে যমজ 2টা আর কি বোন হয়। এটাই হচ্ছে আমার ঠিক ছোটবেলার। আছে, বুঝতে পেরেছি, কিন্তু বাবা কি করতো আপনার? আমার বাবা কৃষক ছিল, দিনমজুরের কাজ করত। তো আমাদের আসলে ভাই নাই দেখে আমার বাবা আবার বিয়ে করে। তো আমার বাবা আমার মাকে কোনো খরচপাতি দিত না। দাদা দাদি তখন ছিল, তারাও খুব খারাপ বিহেভ করতো টাকা পয়সার জন্য। বলতো বাবার বাড়ি থেকে নিয়ে আসো, তোমার এতগুলি মেয়ে কে খাওয়াবে, কোত্থেকে বিয়ে দিবে। তো এক সময় আমার মার উপরে প্রায় অত্যাচারই চলে। আমার এটুকু মনে আছে, আমি খুব ছোট, মানে ভালো মন্দ কিছুই বুঝি না। একদিন রাত্রে দেখে আমার বাবা মাকে অনেক মারতেছে। তা আমি আমার মার সাথে বসে বসে কান্না করতেছি। পরে আমার মা, মানে আমাদের তখন ওই গ্রামে, বাবার গ্রামের বাড়িটা এত ভিতরে ছিল যে ওখান থেকে হেঁটে আসা লাগতো আর কি। পরে ভ্যান বা বাস এগুলির কালেক্ট করা লাগতো। তো আমার বাবা আমার জানে যে আমরা চলে আসছি, কিন্তু কিছু বলে নাই। আর পরে আমরা নানার বাড়িতে আসি। আমার নানা আমাদেরকে একটা, মানে পাশে একটা সরকারি জায়গা আছে রাস্তার পাশে যেটা থাকে, তো উনি আমাদেরকে বললো তুমি এক কাজ করো, এখানে ঘর উঠাইয়া থাকো। তো আমার মা একটা মাটির ঘর উঠাইয়া ওখানে বেশ কিছুদিন ভালোই ছিল। পরে একদিন বৃষ্টির পানিতে, আসলে তো ওটা রাস্তার একটা ঢাল, জি। যে কারণে পানি এসে ওটা নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। আমার মা এক মেম্বারের বাসায় কাজ করতো, আর সেখান থেকে যা পেতো আমাদেরকে খাওয়াইতো। আমার নানা নানি তাদের আর্থিক মোটামুটি ছিল, আমার মা না করলেও পারতো। কিন্তু আসলে পরিস্থিতির কারণে একটা মহিলার থাকলে তার বাবা মা বা তার ভাই ভাবিরা যেভাবে রিয়াক্ট করে সেভাবে করতো। আপনার মা ওই সময়টা কিছু করতো? ওই মানুষের বাসায়, এক মেম্বারের বাসায় কাজ করতো। জি। আপনি পরিবারের ওই সময় বড় ছিলেন, মানে না, সবার আমি বড়? মেজো ছিলাম। আপনি মেজো ছিলেন। আমার বাবার বাড়ি হচ্ছে জীবননগর। তো ওখান থেকে একটা গ্রাম আছে হরিয়াননগর বলে নাম। হুম হুম। তো ওই সময় আপনার বৃষ্টি হলে আমি আর এখন যে সাইজে আছি, আমার কোমর পর্যন্ত কাদা হয়ে যেত। তখন মনে করেন 7-8 বছরের বাচ্চা কাদার ভিতরে ঘিরে যাবে, এরকম একটা গ্রাম। তো ওখানে মনে করেন উনি ওই যে যারা একটু অবস্থাশালী, তার বাসায় সারাদিন কাজ করে বা 2টা ভাত দিত, এই না আমাদের বোনদেরকে খাওয়াইতো বা উনি খাইতো, বা উনি অনেক সময় খাইতো না এরকম। কিন্তু আমার বাবা আমার মাকে দেখতোই না। না, কিন্তু আপনার মা কি আপনাদের 4 বোনকে নিয়ে ওরকম ভাবে আলাদা হ্যাঁ, হয়ে গেল? আমার বাবার সাথে ডিভোর্স হয়েছিল না। হুম। কিন্তু আমার বাবা তো যে আমার ছোট মা তাকে নিয়ে আছে। আমার দাদা দাদি এরাও কোনো করে না। মামারা মার সাথে খুব খারাপ বিহেভ করে। তো এক সময় আমার বাবা আসে, আইসা আমার মাকে বলে কি, ঠিক আছে যা হয়েছে হয়েছে, চলো এখন থেকে আমরা। তখন আমার ওই মার একটা ছেলে হচ্ছে, আমার মার ওই আবার আগের মতো ইয়ে করে। তখন আমরা আর কি বোনরা ইয়ে নেই। পরে আমার মা আবার চলে আসে, মানে টর্চারিং সহ্য করতে পারে না। আগে তো বাবা একা মারতো, পরে আমার ওই মাও ধরে মারতো। তো বলেন, আপনি মন খুলে বলেন। আপনার যদি কান্না আসে আপনি কাঁদবেন। আজকে লাখ লাখ মানুষের সামনে আপনি বলতে এসেছেন। প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় বলি, ওর যে ঘটনাগুলো আজকে এখানে রিভিল হবে সেটা আসলেই প্রেডিক্ট করতে পারবেন না আপনারা। আমরা সবসময় বলি যারা এখানে আসেন তাদেরকে আমরা 2 ঘন্টা খানেকের জন্য ফ্লোর দেই, তারা মন খুলে বলুক, যেভাবে তাদের বলতে ভালো লাগে বলুক। দে আর নট পারফর্মার, এবং এই জন্যই এই শোটা এন্টারটেইন শো না। জি বলুন। তা আমার নানারা একবার বলে কি, ঠিক আছে তোমার আর ওখানে যাওয়া লাগবে না, তোমার এখানে আমি একটা ব্যবস্থা করে দিব, তুমি 4 মেয়েকে নিয়ে ই করো। পরে আমার মাকে একটা দর্জি কাজ শেখানোর জন্য কি জানি একটা এনজিও ছিল, তো ওই ওখানে ওনাকে দেয়া হয়। এর মাঝে মনে করেন আমার মামারা কয় মরতে পারোস না, আমার মাকে অনেক কিছু বলে। তো আমার বড় বোনকে তখন আমার মা অনেক অভিমানে কষ্টে একজনের বাসায় দিয়ে দেয়। টাউনে একজন ডাক্তার ছিল, তার ছেলের বাসায় ছোটখাটো হুকুম শোনার জন্য। পরবর্তীতে আরেকজনে আমার ওই যে মা পাশাপাশি মেম্বারের বাসায় কাজ করতো, তার আত্মীয় হয়। সে একদিন এসে বললো কি যে এরকম আমার একটা ভাই আছে, তার আসলে একটা বাচ্চার দরকার, সে কাজের লোক চায় না, সে একটা মেয়ে চায়। তো ওনাদেরকে বললে ঠিক আছে আমার মেয়েকে দিব। মানে ওনারা আসে নিতে, আমি যাই না ওনাদের সাথে, আমি আমার মাকে ছেড়ে যাব না। পরে সাথে করে আমার মা যায়, যে কয় কি আম্মু তুমি এখানে দাঁড়াও আমি আসছি।
এই যে আমাকে রেখে চলে আসে ওই বাসায়। অনেক কান্না করি, ওনার আমাকে অনেক আদর করে ওই মুহূর্তে। তারপরে এটা ওটা বোঝায়, কয় তোমার আম্মু তোমার বাবার কাছে গেছে, তোমার বাবাকে নিয়ে আসবে। এইভাবে দিন যায়। এক সময় আমি ওখানে অ্যাডজাস্ট হয়ে যাই, যে সবার সাথে মিশি খেলি, কোনো কাজ করতে হয় না, কোনো খাওয়ানোর কষ্ট নেই, কিছু না। কিন্তু আমার বড় বোন সে খুব খারাপ ছিল, তাকে মারতো। তো আমি মাঝে সাঝে যাইতাম। আপনি থাকতেন কোথায় ওই সময়টাতে? দর্শনে একজনের বাসায় থাকতাম। তারা আমাকে পড়ালেখা করাইতে চাইছে, আসলে যেভাবে করাইতে চাইছে ওইভাবে কখনো পড়ালেখা হয় না। আর এমনিতে তো ছোটদের এমনি পড়াশোনার একটা মন মানসিক থাকে না। তারপর আমার ওখান থেকে আমি আর কি খেলাধুলা করি, বড় হই। ওখানে 1 বছর বা 1.5 বছর। তো তখন আমার পক্স হয়, নানার বাড়িতে রেখে আসে, যে ওকে দেখাশোনা করবে কে। তো ওর মধ্যে আমার আম্মা একদিন আসে, আমাকে দেখে যায়। পক্স হয়ে মনে করেন কালকে আসছি, আর পরের দিন খবর আসে যে আমার আম্মা এরকম মারা গেছে। এবং আমার আম্মাকে আমার বাবা এবং মা মিলে ওনাকে মেরে মুখের ভিতরে বিষ ঢেলে দিছে, যে তার শরীরে বিভিন্ন অংশে মাটি কাটা একটা লোহা, যেটাকে আমরা সাপল বলি, ওইগুলি দিয়ে আঘাত করার কারণে মৃত্যু হয়। তো এটা আপনি মানে হঠাৎ করেই জানলেন নাকি আগে থেকে কিছুটা টাচ করতেন? না, আগে থেকে টাচ না। আমি তো তখন ছোট, তখন আমার হয়তো 8.5 বছর হয় নাই। আপনি জানলেন কিভাবে ঘটনাটা? পরে আমার ওই যে ছোট বোন ছিল, সে কয় জানো আপা আমার না অনেক মারছে আমাকে। ও তো মার সঙ্গেই থাকতো? হ্যাঁ, ও মার সাথে ছিল, একটা মার কাছে ছিল, আর একটা আমার নানা বাড়ি ছিল। মানে ওরা তো জমজ। তো তখন আপনি গিয়ে মাকে কি অবস্থায় দেখলেন? আমি তো গেছি, আমি আমার খালা আমারা সবাই অনেকজন গেছি। যাওয়ার পরে আমার মাকে দেখি মৃত মুখ দিয়ে ফেনা বাইর হচ্ছে, এবং মুখের যে ভিতরে যে বিষ যাবে সে বিষটা আর যায় নাই, কারণ ওনাকে তো মারার পরে বিষটা ঢেলে দিছে। তো নানারা বলে কি যে এটা নিয়ে আর করে লাভ নেই, তো কোনো বিচারই হবে না, শুধু শুধু টাকা পয়সা নষ্ট হবে। কিছুই বলেন আপনার বাবাকে? ওই সময় কি বাবাকে পান নাই ওখানে? হ্যাঁ, বাবাকে পাইছি। বাবা মানে ওই সময় তো আমার মাকে নিয়ে সবাই ব্যস্ত। আর আমরা তো ছোট, আমরা তো করি না। এলাকার মানুষে বলছিল কেসের জন্য, তো আমার নানা বলছে যে না, কেস করে আমার তো যে চলে যাওয়ার সে তো গেছে, আর কেস করেই বা কি হবে। আমার নানা আর কেস করে নাই, কয় না আমার মেয়ে এমনি অনেক কষ্ট করে মারা গেছে, তাকে আর কষ্ট দিতে চাই না। পরে আইনে পরের দিন আর কি মাটি দিয়ে দেয়। এরপরে আমাদের জীবনে আস্তে আস্তে আমার ওই বোনগুলো বড় হয়। আপনি তখন কোথায় থাকেন? আপনার তখন পক্স উঠেছে? হ্যাঁ, তখন আমি এই বাড়িতে থাকি। এই বাড়ি বলতে মানে আমি যাদের কাছে থাকি আর কাজের মেয়ে হিসেবে যেখানে ছিলেন? হ্যাঁ। আমার বড় বোন ওখানে অনেক অত্যাচার পেত। বড় বোন কোথায় ছিল? বড় বোন হলো আমি যেখানে থাকতাম ওখানে আরেক হেঁটে গেলে 20-15 মিনিট লাগতো। ওই আরেকটা বাসা কাজের মেয়ে হিসেবে ছিল? ও কাজের মেয়ে হিসাবে ছিল। তো অনেক সময় শেয়ার করতো যে আমার এখানে অনেক কষ্ট হয়। আমরাও বলতাম কি আমাদের তো কেউ নাই, আমরা কোথায় যাব, আমরা তো অনেক ছোট, তখন বুঝি না। আমি আরেকটু বড় হই, আমার ওই বোন দুইটা একটু বড় হয়। বড় হওয়ার পরে ওদেরকেও আমরা এক জায়গায় দিয়ে দিই, কারণ আমার মামা মামিরা পছন্দ করে না। কয় কি যে মা মরে গেছে, মারা ভূত রেখে গেছে, জ্বালায় পুরো মেরে ফেলবে, এগুলো বলতো আপনাদেরকে? হ্যাঁ। খুব ছোট থেকে আমার কেউ কিছু বললে সহ্য হতো না, খুব কান্না করতাম মাঠের মধ্যে। যে পরে আমার ওই 2 বোনকে আমি নিয়ে আসি। আমি যে বাসায় থাকতাম তার বড় মেয়ের তখন বিয়ে হয়েছিল, বড় মেয়ের কাছে একজন চলে যায়, আরেকজন ছোট মেয়ের কাছে থাকে। তো ওরা তো তখন এটা কাজ করতে পারে না। পরে আমার ওই বোনকে আবার গ্রামের একজন আমার নানি ঠিক করে তার কাছে দিয়ে দেয়, নিয়ে যায়। ওই ছোট মেয়েটা আবার আমার ওই ছোট বোনকে মারতো। সময় নিয়ে আপনি আস্তে আস্তে বলেন। ও যে শৈশবের কথা এখানে বলতে চাচ্ছে সেটা খুবই কষ্টদায়ক শৈশব, এবং খুবই খুবই মানে দুর্ধর্ষ একটা শৈশব। দেখুন, ওই সময়টাকে যখন মনে করছে মাতৃহীন একটা শৈশব, ওর মনের ভেতরের যে কষ্টটা সেটা খুব সহজেই অনুমেয় না? একটা মানুষের বাসায় কাজ করে মা নাই, সেখানে গালিগালাজ খাচ্ছে, দেখার মতো কেউ নাই, আর মার এরকম একটা করুণ মৃত্যু। ওকে আমরা একটু কাঁদতে দেই, ও আরাম করে বলুক। কিছুই তো আসলে আমরা আমাদের এই অনুষ্ঠানে আসলে দেই না, শুধু মন খুলে কথা বলার একটু সুযোগ দিই। সুতরাং আমরা যেন এই কনসিডারেশনটা আমাদের জায়গাটা থেকে যেন থাকে। পরে আবার ওই বোনকে ওখান থেকে নিয়ে এসে ওখানে দেয়। তখন আমি ক্লাস 1-এ পড়ি। ওদের ওখানে সবই কাজ করি। আর ওনাদের রান্নার জন্য একটা মেয়ে ছিল আলাদা। কেউ আসলে জিজ্ঞাসা করলে ওরা বলতো আমার মেয়ে, ছোট মেয়ে। সবাই তো জানতো আসলে কাজের মেয়ে। তো এক সময় আমি প্রায় 10-11 বছর বয়স হবে, ওই সময় ওনার মেজো মেয়ে, যে মেয়ের বিয়ে হয় নতুন, রংপুরে আর কি। একা একা থাকবে, আরো মনে করেন
নতুন হাজবেন্ড, নতুন পরিবেশ, নতুন সবকিছু। পরে আমার কয় কি তুই তোর আপার সাথে যা। মানে যে বাসায় কাজ করতেন ওই বাসার মেয়ের বিয়ে হলো, ওনার সঙ্গে কাজের মেয়ে হিসেবে আপনাকে পাঠাচ্ছে হ্যাঁ, রংপুরে। জি। তো আপনি ছিলেন কোথায় এই সময়টাতে, রংপুরের আগে? না, আমি তো দর্শনাতে দর্শনা, ছিলাম। মানে চুয়াডাঙ্গা দর্শনা। ওই মেয়ের হাজবেন্ড চাকরি করতো একটা সরকারি অফিসে, তো পোস্টিং ছিল ওই জায়গায়। আমার আর ওই আপাকে পাঠাই দেওয়া হলো, এটা রংপুরে। রংপুরে, আচ্ছা। ওখানে ওই সব কাজ কামি করে উনি খালি রান্নাটা করতো। তো লজ্জাজনক ব্যাপার হইলো, তখন বুঝতাম না যে। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স ওই 10-এর মতোই হবে, মাত্র 10 বছর বয়স। এরকমই হবে। আচ্ছা। তো ও, আমি শুয়ে আছি, আইসা আমার তো আমি তো মনে করেন দুলাভাই হয় ওরকম কোনো মানে ওইসবের বিষয়ে আমার কিছুই বুঝি না। তো উনি আমার সাথে গায়ে হাত দেয়, তারপরে তা আমি অনেক সময় আপাকে বলি, আপা কয় দূর, তোর দুলাভাই এরকম মানুষই না, এমনি দুষ্টুমি করে তোর গায়ে হাত দিয়ে। আমি তো আসলে ওইভাবে বলি না যে আমার ইয়াতে হাত দিচ্ছে বা, কিন্তু উনি আমার সাথে সেক্স যাকে বলে হয়তো সেটাও করছে, হয়তো আপনি বুঝিয়ে উঠতে পারেননি তখন। আমি বুঝি না যে এটা করা মানে হয়তো সেক্স বা এটা করা মানে এরকম কিছু। আপনার তো বিষয়টা খারাপ লাগতো এবং আপনি গিয়ে ওটা আপনার আপাকে বলতেন? আপারে বলতাম, আপা বিশ্বাস করতো না। প্রায় উনি এরকম করতো, ভিতরে করতো না, উপর থেকে ঘষাঘষি করতো। একদিন আপাকে বললে আমি আর এখানে থাকবো না, দুলাভাই খালি আমার সাথে এরকম করে, আমার খুব বিরক্ত লাগে, আমার খুব ব্যথা হয়। কয় কি করে আমার ডাক দিবি যখন করে। আমি কই কি দুলাভাই আমারে বলছে কি যে তোর জন্য মজা কিনে নিয়ে আসবো, ভালো একটা মজা। এটা কি বলে? মানে দুলাভাই আমাকে বলে। তো আমি কই কি আমার মজা লাগবে না, আমি থাকবো না, আমাকে দিয়ে আসেন। আপা বুঝতে পারে, হয়তো প্রকাশ করে না কোনো কিছু। তা আপা আমার একদিন, ওনার 3টা বেডরুম ছিল, আমারে কোনার একটা বেডরুমে শুইতে দেয়, আর ওনার হাজবেন্ড ওই অন্য এক রুমে থাকতো, মাঝখানের রুমে প্রথমে আগে আমি থাকতাম, পরে ওই রুমে দেয়, ওই রুমে থাকলে দেখা যাবে। পরে ওনার হাজবেন্ড জিজ্ঞাসা করে তুমি ওরে ওই রুমে দিলে কেন? কয় ওই রুমে ওর বলে এই রুমে ঘুমাইতে সমস্যা হয় তার জন্য। তো উনি মাঝে সাঝে প্রায় উঠে আসা, ওনার ওয়াইফ ঘুমাচ্ছে, আমার কাছে আসা দেখতাম কি আমার কোলে। কয় তোরা আদর করে কোলের মধ্যে নিলে তুই এমন করিস কা? শালি দুলাভাইরা কত ভালোবাসে। তো এরকম করে কিস করতো, ই করতো। আমি অনেক সময় এটারে বিরক্ত বোধ করতাম যে দুলাভাই ঠিক আছে, দুলাভাই এইভাবে আদর করে শালিদেরকে। আমি অনেক সময় অন্যজনকে জিজ্ঞেস করতাম যে আসলে তোদের দুলাভাই তোদেরকে কিভাবে আদর করে? কয় কেন এমনি চকলেট দেয়, কিছু চাইলে কিনে দেয়, কোলের মধ্যে নিয়ে আদর করে না? কয় না। কয় কেন তোর দুলাভাই করে? আমার দুলাভাই তো আমার কোলে নিয়ে চুমা দেয়। আমি তো আসলে ওই জিনিসগুলি তখন আমার মেমোরির ভিতরে নাই যে এগুলো আসলে মানানির ব্যাপার এবং এগুলো যে অসামাজিক ব্যাপার, এগুলো যে উচিত না, এগুলো আপনি তখন জানতেনও না, কেউ আপনাকে কখনো শিখায়ও না এগুলি। আমি হাজবেন্ড ওয়াইফ কাকে বলে তখন এগুলিও আমি বুঝি না। বয়স তখন আপনার মাত্র 10 বছর। হ্যাঁ, বয়স 10 বছর হলো। আসলে পরিবেশটা তখন, কারণ আপনি সে ধরনের পরিবেশে তো বড়ই হননি, মার কাছে থাকেননি, ছোট বয়সে কাজের মেয়ে হিসেবে বাসায় চলে এসেছেন। যেখানে কাজের মেয়ে হিসেবে ছিলাম তারাও খুব সচ্ছল ছিল, যে বিয়াদ্দপের কোনো কিছু দেখা চলা, এমনি টিভি দেখা পছন্দ করতো না। শুক্রবারে মানে কনজারভেটিভ ছিল অনেক বেশি, বুঝতে পেরেছি। পরে এক সময় ওই আমি যার কাছে থাকি তার বাবা যায়, তা আমি তো আসলে ওইগুলি বলি না। আমি বলি কি দুলাভাইয়ের সাথে আমি থাকবো না, আমি চলে যাবো, আমাকে নিয়ে যান। উনি আমারে বলে কি যে না তুমি এখন আরো 1 মাস থাকো, পরে আমি তোমাকে নিয়ে যাবো। পরে আমি অনেক জোর করি, জোর করার পরে উনি আমাকে অনেক ভালোবাসতো। তো উনি আমাকে এতটাই ভালোবাসতো যে আমি বলতাম যে আমার এই জিনিসটা চাই, কোনো সময় বলে নাই যে না তুমি এইটা এত টাকা দাম তুমি কেন চাচ্ছ। তো আমার উনি যায়, আমি ওনাকে বড়াব্বা ডাকি। তো আমি বড়াব্বা আমার বলে কি যে ঠিক আছে তুমি থাকো, আমি বাইরে থেকে আসতেছি, পরে আইসা তোমার নিয়ে যাব। চলে যায় না বলে, ওই যে আসছি বলে খুবই খারাপ লাগে এগুলি করে। তারপরে বাসার সব কাজ আমি করি, তরকারিটাও আমি কেটে দিই, এমনকি মাছটাও। পুরা সংসারে কাজ করা, আবার মনে করেন আমি তো কখনো এই বাসায় থাকতো এরকম কাজ করি নাই, এদের আরো একটা কাজের মেয়ে ছিল। তারপরে আমার ওই যে বড়াব্বা যে ডাকি, বড়াব্বা চলে আসে, চলে আসার পরে আমি ওখান থেকে পালিয়ে যাই মানে হারিয়ে যায়। পরে ছোট তো আমি কিছু বলতে পারি, বাসা থেকে এই ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে আপনি ওখান থেকে পালান। হ্যাঁ, পালিয়ে যায়। তো টেলিফোনে জানাই, আর আমি তো মনে করেন আমার জেলা কোথায় তাও বলতে পারি না, বাড়ি ঠিকানাও আমি জানি না। পালিয়ে কোথায় গেলেন? আমি মনে করেন ওখানে যায় ওই চলতেই আছে, হাঁটতে 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 এক জায়গায় যায়, পরে স্টেশন আছে ওখানে ঘুমিয়েছিলাম। পরে একজন এসে আমার করে আর কি, ওরা আর কি বিক্রি করে দেওয়ার জন্য আমার পরিকল্পনা করছে। পরে যে আপনার রেল স্টেশনে খালি ঘর থাকে, ওর মধ্যে নিয়ে রাখা দিছে। যে এর মধ্যে তারা আমারে অনেক খোঁজাখুঁজি করে না, আমি ওখান থেকে
তো ওই ভাঙা একটা ছিল, 2 দিন ছিলাম ওখানে, না খাওয়া না দেওয়া, এর মধ্যে মনে করেন ওরকম কোনো টর্চারিং হয় নাই। পরে আমি ওখান থেকে ওই ফুটা দিয়ে বাইরে হয়ে চলে যাই, যে একটা ট্রেনে উঠি। ওই ট্রেনে আর কি যে টিকিট কাটে যে লোক, উনি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাবা। আমি খালি আমি মানে আমাদের ওখানে একটা নাম হলো হল্টের নামটা বলতে পারি। পরে উনি আমারে সবকিছু শোনা পরে উনি আমারে নিজ দায়িত্বে পরে ট্রেনে আর কি কোন ট্রেন যাবে সেই ট্রেনে আমাকে উঠাই দেয়। তো এইভাবে আমি আর কি চলে আসি। মানে আপনি ওই সময়টাতে কোথায় যাচ্ছিলেন, কোনো কিছু ঠিক ছিল? না, আমি ওই সময় আসলে আমার ওইটাই কষ্ট যে আমাকে নিল না, আমার কষ্টটা বুঝলো না। আমি আর এখানে থাকবো না, আমি যেখানে পারি সেখানে চলে যাব। প্রশ্ন হচ্ছে কোথায় যাবে, প্রশ্ন হচ্ছে কোথায় তার ঠিকানা। এইরকম একটা জায়গাতে আমরা একটা বিরতি নেব এবং সেই প্রশ্নের উত্তর জীবনের আজকের এই দিনে এসে সমাধান হয়েছে কিনা সেই উত্তরটাও খুঁজবো আমরা পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে যাকে আপনারা জীবনের গল্পে শুনছেন তার নাম সাবরিনা, এবং তার যে নিদারুণ শৈশব, সেই শৈশবটা এখানে উঠে এসেছে। বয়স 30 থেকে 35-এর মধ্যে হবে, এক্সাক্ট বয়সটাও সে জানে না। এবং তার এই যে জীবন যুদ্ধ, সেটা একটা মেসেজ নিয়ে এসছে আমাদের কাছে। সেই মেসেজটা সবসময় হ্যালো 8920 থাকে, তো আজকেও থাকবে। আমরা পুরো গল্পটা শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব। হ্যালো 8920 জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম, এবং ইটস নট অ্যান এন্টারটেইনিং শো। আমরা কখনোই বলি না এটা বিনোদনমূলক অনুষ্ঠান, কজ এখান থেকে যারা জীবনের গল্পগুলো শোনেন তারা শোনার পরে জীবনে কিছু পেয়েছেন কি পাননি, এটাকে ভালো লাগলো কি ভালো লাগলো না, গল্পটা শুনে মজা পেলেন কি পেলেন না, সেটা কোনোদিনও আমাদের কনসার্ন থাকে না। আমাদের মূল কনসার্নটা হচ্ছে এমন একটি জীবন গল্প এখানে মঞ্চায়িত হোক, এমন একটি জীবন গল্প এখানে উপস্থাপন করা হোক যে গল্পটি কোনো না কোনোভাবে আপনার হৃদয়কে টাচ করে, যে গল্প থেকে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য সামনের দিকে একটা সুন্দর দৃষ্টি দিতে পারেন, যে গল্প থেকে নিজের জীবনটাকে ফোকাস করার জন্য, নিজের জীবনে মানুষকে নিয়ে চিন্তা করার জন্য একটা দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। সো সেই জায়গাটা থেকে এটা আসলে অ্যাডভাইজিংও কোনো শো না, কোনো এন্টারটেইনিংও শো না। আমরা বরং এটাকে এভাবে বলি যে মন খুলে কথা বলার জন্য একটা, যেদিকে দু চোখ যায় সেখানে চলে যাবেন, এরকম একটা ফোন। ওরকম একটা ইয়েতে পরে আমি আসলে ওখান থেকে ওই আঙ্কেলের সহযোগিতায় চলে আসতে পারি। তো আমি আইসা আমার নানা বাড়িতে উঠি। তো ওই সময় তো ছোট দেখে গাড়ি ভাড়া লাগতো না, আমি এভাবে বিনা বাড়িতে চলে আসি। ওখান থেকে এখানে খবর আসে, এরা বলে কি আমরা তো পাগল হয়ে গেছি, খুঁজাখুঁজি করতেছি, আল্লাহর কাছে খালি ফরিয়াদ করি তুমি কোথায়। তুমি একবারও চিন্তা করলা না, আমার কথা চিন্তা করলা না, যে মানে আমার আমি আবার। এটা কি আপনাকে বলছে? জি। আপনাকে বললো কিভাবে? আপনি কি তখন ফিরে আসছেন বাড়িতে? আমি আসলে তখন 1 সপ্তাহ হয়তো পার হয়ে গেছে, 1 সপ্তাহ বা 10 দিন এরকম পার হয়ে গেছে। এর মাঝে অনেক কিছুই হয়ে গেছে। কি হয়েছে এই সময়টাতে? মানে এই সময়টা ওই যে ওখানে 2 দিন বন্ধ ছিলাম, কিছুই চিনি না, কিছুই বলতে পারি না। হাঁটতে হাঁটতে কোথায় গেছি, কিভাবে দিন পার হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। না ঠিক আছে, কিন্তু আপনি কি এরপরে বাড়িতে গেলেন খুঁজে খুঁজে? ও তখন আপনাকে এই ধরনের কথা বলছে? হ্যাঁ, তখন না, আমার বাড়ি থেকে ওদেরকে খবর দেয়। আচ্ছা আচ্ছা। তো তখন আর কি আমাকে অনেক, আমার বড় মা আর কি, যেটা উনি আর কি কান্নাকাটি করে কয় আমি তসবি নিয়ে খালি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, কখন তুমি আসবা, কি তুমি থাকবা না, তুমি সেভাবে বলতা বুঝায় আমি নিয়ে আসতাম। যাই হোক, এরকম থাকার পরে আমি ওখানে আরো কিছুদিন থাকি। তো ওনার বড় মেয়েটা আমাকে খুবই আদর করতো, আমিও খুব পছন্দ করতাম ওনাকে। তখন আমি সাবালক হয়ে গেছি। তার ভিতরে আমি আবার সেই দুলাভাইয়ের বাসায় নিয়ে গেছে? অন্য দুলাভাই এটা। আচ্ছা, মানে যে বাসায় কাজ করতেন সেই, তার 2টা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, তো এক মেয়ে ছিল রংপুরে, সেই বাসা থেকে এসে আরেক মেয়ের বাসায় গেলেন? হ্যাঁ, তার ভিতরে আমি এক বছর এখানে রয়েছি। তারপরে আমি ওনার ওখানে যাই। ওনার একটা ছেলে হয়, মানে বাচ্চা রাখার জন্য লোক লাগে, তার জন্য আমাকে নিয়ে যায় ওখানে। ওই দুলাভাই বিভিন্ন সময় বিভিন্ন, আসলে ওনার বড় মেয়েটা সুন্দর ছিল না, তেমনি সংসার খুবই খারাপ যেত। তো ওখানে দুলাভাই এরকম করতো। তো আমি বলতাম কি যে দুলাভাই আপনি এরকম করেন না, আমি বলে দিব সবাইকে, আমি কিন্তু বুঝি এগুলি কি। পরে আরেক দুলাভাই বাসায় গিয়ে আপনার একই ঘটনা ঘটলো? হ্যাঁ, ওই দুলাভাই যেরকম আমার সাথে, আমি একটা নাবালক যেভাবে ফিজিক্যাল ইয়েটা করছে, এইভাবে উনি কোনো সময় আমার করে না। এমনি মানে ভাগভঙ্গি এরকম দেখাইতো। তো আমি সবসময় বলতাম আমার কাছে আসলাম বলে দিব। তো ওখানেও আমার মাঝ কিছু বছর চলে যায়, ওরকম সমস্যা হয় না। পরে আমি বলি কি যে তোমরা রাখলে রাখো, না রাখলে আমি এখন অন্য বাসায় চলে যাবো, অন্য বাসায় থাকবো, তোমার 2 মেয়ের 1 মেয়ের বাসায় থাকবো না। তো ওনারা হয়তো প্রবলেমটা চিন্তা করে যে এত ভালো করে, তারপরে ও কেন থাকতে চায় না, নিশ্চয় কোনো কারণ আছে। তো ওরা আর বেশি জোর করে না, বলে ঠিক আছে তুমি এখানেই থাকো। তো আমি এখানে থাকি। এর মধ্যে যে আমার বড়াব্বা, এই বরাবর ভাই ছিল একটা, ওনাকে আমরা ছোটাব্বা ডাকতাম।
থাকতাম। জি। ওনারাও 3 ভাই ছিল। তো ওনাকে আমি এরকম কোনোদিন কিছুই দেখি নাই যে যেটাতে মানুষের মনে হইতে পারে যে একটা অন্যরকম ভাগ ভঙ্গি বা একটা কিছু আসে না। তখন তো আমি সাবালক, একটু হইলেও বুঝি। তখন তো ওনার 2 মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে ভার্সিটিতে পড়ে ঢাকায়। বাড়ির মধ্যে ওনারা জামাই বউ 2 জন, ওনার ভাই আর আমি। একটু আপনাকে ইন্টারাপ্ট করছি পুরো বিষয়টা বোঝার জন্য। বড় আব্বার বাসার কথা বলছেন আপনি? এটা বড়ব্বা আমি যার বাসায় থাকতাম, ওই বাসার মালিককে আপনি বড় আব্বা হ্যাঁ, বলতেন? বড় আব্বা বলতাম। ঠিক আছে, তো ওই বাসায় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় আব্বা আছে, বড় মা আছে, আর কি আছে? আর ওই বড়াব্বার ভাই মানে ছোটাব্বা। মানে বড় আব্বার ছোট ভাই। হ্যাঁ। ওকে, তাই যাকে আপনি ছোট আব্বা বলতেন। তো এই মোট 3 জন? হ্যাঁ, ওনারা ফ্যামিলি মেম্বার 3 জন আর আমার নিয়ে 4 জন। মোট 4 জন থাকেন। হ্যাঁ, বলেন এবার। তো 4 জনের ভিতরে উনি ওষুধ একটা কোম্পানিতে চাকরি করতো, ছোট আব্বা যে উনি Okay. এখানেই বেশি থাকতো। ওকে। একবারে যে পার্মানেন্টলি থাকে তা না। একদিন রাত্রেবেলা ঘুমের ভিতরে গভীর ঘুমে সারাদিন পরিশ্রম করার পরে সিট কিনে আটকাইতাম না, কিনে আটকায় আসলে সেরকম তো কোনো পরিবেশ ছিল সিচুয়েশন তৈরি হয়নি। হ্যাঁ। না। আর তার যে একটা ইয়াং ছেলে সে তো ঢাকাতে থাকতো। হুম। তো এরকম কোনো টেনশনের ইয়ে নেই। তো এরকম উনি ঘুমের মধ্যে একদিন আমার রুমে গেছে। ছোট আব্বা? হ্যাঁ, ছোট আব্বা। পরে উনি আমারে হাত পা চাইপা ধরছে। পরে আমি কই, ছোট আব্বা আপনি আমারে ছাড়েন, আপনি আমার আব্বা সমান, আপনি আমারে কিভাবে এরকম ই করেন? পরে উনি আমারে মানে খুব জোর জবরদস্তি ই করে। পরে আর উনি আমাকে ছেড়েই দেয়। যে আমি চিল্লাচিল্লি, কারণ পাশের রুমে তো ওনার ভাই, উনি তো আমার হাত 2টা ধরতে পারছে, এখন মুখ 2টা আর ই করতে পারতেছে না। আমি তো এখান থেকে খুব জোর করতেছি। পরে এক সময় চিন্তা করলাম যে আমার তো সবাই এরকমই করে, তো আমি আর এখানে থাকবো না। আমার ওই বর্মার কাছে উনি আমাকে একটা সোনার চেন বানাই দিছিল। তারপরে ছোট কানের দুল, এগুলি, কারণ আমার তো কোনো মাসিক বেতন ছিল না, এমনি শখ করতাম, সেই হিসাবে আমাকে দিছে। খাওয়ার জন্য টাকা দিত। জি। তা আমার বড় আব্বার আবার একটা ব্যাংক ছিল, এই মাটির ব্যাংক, পয়সা রাখতো 5 টাকার কয়েন। ওনারা যে সময় বাসায় না থাকে ব্যাংকটা ভেঙে অনেকগুলি টাকা পায়, তখন ঢাকায় আসতে ভালো মানে ব্যাংকটা ভেঙে আপনি চুরি করেন? হ্যাঁ, এটা Okay. চুরি করি আর কি। আসলে ব্যাংকটা আমার নামেই বলছিল যে আমাকেই দিব, এই জন্য আর আমি ও চুরি বলি আচ্ছা, ওই না। ব্যাংকে যে পয়সাগুলো হ্যাঁ। জমতো বলতো যেটা আপনাকেই দিবে। হ্যাঁ, এই জন্য আর আমি এটা চুরি বলি না, তবে চুরি করছি, ওনাদেরকে না না বলে বলে আপনি আমি নিয়েছেন, নিয়ে আসছি। কিন্তু আপনার হাতে উপায় ছিল না আসলে। আপনি আমার কাছে ওরকম কোনো টাকা ছিল না। রাইট। তো আমি ওটা নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার আগে আমার একটা মানে বান্ধবীর মতো ছিল, তার এক ফুপু ছিল ঢাকায়। হুম। ওর কাছে যায়, ও আমার ঠিকানা দেয়। তো আমি ঢাকাতে আসি, বিভিন্ন মানুষের কাছে ঠিক অ্যাড্রেস জিজ্ঞাসা করি, পাই না। ওনার ওই বাসা চেঞ্জ করে ফেলছে। আপনি যেহেতু কোথায় গেলেন পালিয়ে? আমাকে একটু আরেকবার জিনিসটা ক্লিয়ার করেন। আপনি আমি পালিয়ে আমার একটা বান্ধবীর মতো তার এক ফুপু আছে, ঢাকাতে থাকে। ওর বাসায় গেলেন? হ্যাঁ, ওর বাসায় যে ঠিকানাটা নিছে, রাত্রে গাড়িতে চলে আসছি। আপনি কোথায় যাচ্ছেন আলটিমেটলি? আপনার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য আমি ঢাকাতে আসবো। ঢাকায় কার বাসায়? ওই বান্ধবীর ফুপুর বাসায়। ওর ফুপুর বাড়িতে কেন যাবেন? ওর ফুপু ঢাকায় থাকে। আচ্ছা, ওখানে গিয়ে আপনি কি করবেন? এখানে এসে আমার কোনো না কোনো ব্যবস্থা করে দিবে। সে কি আপনাকে আগে থেকে চিনতো? হ্যাঁ, সে আমাকে চিনতো না, কিন্তু ওর সাথে আমার খুব ভালো হয়েছিল। ও আপনাকে কথা দিয়েছে যে ওখানে গেলে একটা ব্যবস্থা করে দিবে? ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, তারপর? ফুপুর বাসায় আর কি ঢাকায় আসছি। আচ্ছা। আইসা উনি আর কি বাসা চেঞ্জ করছে, ওই বাসায় থাকে না। হুম। তো এখন তো আমি তো খুব বিপদে পড়ে গেছি, কোথায় যাব, কাঁদতেছি। পরে একবার এলি বলে কি, তুমি আমার এখানে রাত্রে থাকো, আমি ওর অফিস চিনি, তোমাকে, তখন আর কি এগুলি বুঝতে এলাকা ছিল, মিরপুর এলাকাটা। আচ্ছা, টিন মানে সেট। অপরিচিত এক বাড়ি হলি। হ্যাঁ। তো উনি আমারে কয় কি যে তোমার ব্যবস্থা করে দিব না, আমি খুঁজে দিব ওকে। তো ওনার হাজবেন্ড হোটেল ছিল একটা খাওয়ার। তারপরে আমি ওর ওখানে যাই থাকি, আমার গার্মেন্টস এর ছোট দেখে নেয় না। তো যে বাড়িওয়ালি আপনাকে আশ্রয় দিল উনি আসলে কি? উনি আমাকে ওই ওনারে খুঁজে দিচ্ছে। আপনি যেই বাসাটায় ওনার ফুপুকে খুঁজতে যাচ্ছিলেন সেখানে যাওয়ার পর তো ফুপুকে পেলেন না। জি না। তো তারপর আপনি কার কাছে গেলেন? এক রাতের জন্য ওই বাসায়, যে বাসায় ওর ফুপু থাকতো, ওই বাসায় আর কি। বাসাওয়ালি আপনাকে থাকতে দেয়? জি, বাসায়। কি বলে থাকতে দেয়? যে তুমি থাকো আজকে, কালকে তোমার আমি ওর গার্মেন্টস চিনি, তোমাকে চিনাই দিব। আচ্ছা, ঠিক আছে। মহিলা তার মানে আপনার যে ফুপুর কাছে আপনি গেছেন তাকে চিনতো সে? হ্যাঁ, সে চিনতো। ঠিক আছে, তো আপনি বাসায় থাকলেন, তারপরে কি হলো? রাতটুকু গেল, সকালবেলা ওনার হাজবেন্ড ওই যে হোটেল খোলার সময় আমাকে নিয়ে ওনার ওই বাসায় দিয়ে আসে। জি। দিয়ে আসার পরে ও বলে যে তুমি আসছো এটুকু মেয়ে, তোমাকে তো গার্মেন্টস এ নিবে না, আচ্ছা। তোমাকে কি করব আমি। পরে ও আমার গার্মেন্টস এ অনেক ভাবে রিকোয়েস্ট করে, আমিও গার্মেন্টস এ বলি যে স্যার আমার তো মা বাপ কেউ নাই, আমার ছোট ছোট বোন আছে, আমার যদি একটা চাকরি দিতেন আমার খুব উপকার হতো। পরে ওর অ্যাকাউন্টেন্ট স্যার সে আর কি বলছে যে আমার যদি খুশি করে তাহলে আমি মেয়েটাকে চাকরি দিব। তো তখন আমার তো মনে করেন কিছুই নাই, আমি 1 মাস এইভাবে ঘুরলাম ফিরলাম। পরে আমি ওই প্রস্তাবে রাজি হয়ে যাই, কারণ আমার তো আর কিছু করার নেই। ওই মহিলা আপনাকে প্রস্তাব দেয়? হ্যাঁ, মহিলা আমাকে কইছে কি যে তুই যদি একটু স্যারকে খুশি করিস তাহলে তোর এখানে চাকরি হয়ে যাবে। গার্মেন্টস স্যারকে? হ্যাঁ, মানে যিনি আপনার বস হবে? স্যার। তখন বয়স কত? তখন আপনি সাবালিকা? আচ্ছা, কিছু বিষয় নোট আছে এখানে, প্রয়োজন আছে, আমি সে কারণে জিজ্ঞেস করছি। তখন ফুপুই বলে যে আপনার এই স্যারকে খুশি করাতে হবে, গার্মেন্টস এর এই স্যারকে? হ্যাঁ, গার্মেন্টস এর স্যার। আচ্ছা, তো আপনি রাজি হয়ে গেলেন?
এখন আমি তো 1 মাস ঘুরছি, কোনো ইয়ে পাই নাই। তখন তো মনে করেন এই দারিদ্রতা সবারই কম বেশি। এখন আমার তো ওই ফুপু যে আমার একটা, তখন তো মনে হয় 5,000 না 4,000 টাকা সোনার ভরি ছিল, চেনটা ওই ফুপু খায়া ফেলাইলো, যে তোমার থাকা খাওয়া বাসা ভাড়া এগুলি কোত্থেকে দিবা, তোমার চেনটা দাও। এরপরে কানের জিনিস এগুলিও নিয়ে নেয়। ওই ফুপুটার সব নিয়ে নিল, হ্যাঁ, যেহেতু তুমি কিছু ইনকাম করো না, সুতরাং এগুলো সব দিয়ে দাও। আর এগুলো আপনি কোথায় পেয়েছিলেন? এগুলো আপনি আগের বাসার আমার ওই যে কাজ করে করে? বড় মা আমাকে দিছিল পরার জন্য। আমার অনেক শখ ছিল ছোটবেলায় একটা লকেট সহ চেন পরবো, আচ্ছা, আর কানের গুলি উনি নিজে থেকে বানাই দিছিল। আমি সবসময় আবদার করতাম, আমি ফুপুকে আপা ডাকতাম, উনি ফুপু ডাকতে না করছে আমাকে। আচ্ছা। তো আমি 1-2 মাস চাকরি করি। এখন এর মধ্যে মনে করেন মেকানিক্স প্রপোজ করে, এর মধ্যে ওর সাথে যাদের রিলেশন সবাই প্রপোজ করে। ওই অ্যাকাউন্টেন্টের সাথে যাদের রিলেশন তারা সবাই প্রপোজ করে। অ্যাকাউন্টেন্ট স্যার তো গেছে, যাওয়ার পরে তো মনে করেন সাবালক হইলেও বুঝি না যে এগুলির কোনো ব্যবস্থা আছে। আমি দাঁড়ান একটু, আমি বিষয়গুলো কনফিউজ হয়ে যাচ্ছি কিছুটা। একটা যেটা হচ্ছে যে অ্যাকাউন্টস যে স্যারের কথা বলেছিল আপনার ফুপু, সেই স্যারের সঙ্গে আপনার এই ধরনের একটা অবৈধ সম্পর্কে যেতে হয়, তাই তো? এবং এটাই আপনার জীবনের প্রথম এই ধরনের সম্পর্ক। হ্যাঁ। এবং এই সম্পর্কে যাওয়ার পর আপনি কাজ শুরু করলেন, ওখানে কাজ আপনি পেলেন? হ্যাঁ, কাজ পেলাম। তখন আপনার বয়স কত আনুমানিক? তখন আমার বয়স হয়তো 13 বছর, 13 থেকে 14 বছর, 14 এরকম। দেখুন, ওকে বাধ্য হয়ে এই কাজগুলো করতে হচ্ছে। কেউ ওকে ব্যাড কোনো কমেন্টস করবেন না, বোঝার চেষ্টা করবেন একটা মেয়ে কতটা নিরুপায় হলে ঢাকা শহরে এসছে, সারা জীবন কাজ করে যতটুকু সম্বল নিয়ে এসছে সেটা হচ্ছে তার কিছু গহনা, খুব অল্প কিছু গহনা। এবং যে ফুপুর কাছে এসছে, বান্ধবীর ফুপু, সেই ফুপু এগুলো রেখে দিয়েছে, কারণ তার বাসায় এসে থাকবে, খাবে, খরচ দেবে কোত্থেকে। এবং সেই ফুপু প্রপোজ করেছে যে তুমি যদি এই অল্প বয়সে গার্মেন্টসে কাজ নিতে চাও তাহলে এরকম একটা লোকের সঙ্গে তোমার সম্পর্ক করতে হবে। ওই লোকটা সেই ফায়দাটা লুটেছে, এই মেয়েরা বাধ্য হয়েছে। আপনি 1-2 মাস কাজ করার পরে সবাই আপনাকে অফার দিচ্ছে। কারা কারা অফার দিচ্ছিল? যেমন ভালো ভালো পোস্টের লোকেরা, যেমন বড় বড় স্যারেরা, যে তুমি তো। ওরা কি মোটামুটি বুঝতে পেরেছিল যে আপনি এই কাজটা করে এখানে জয়েন করেছেন? ওরা বুঝতে পারছে কিনা আমি জানি না, তবে ও যে এই লাইনে ছিল তো এটা ওরা কম বেশি সবাই জানে, সেটা আমি জানতাম না। কে লাইনে যুক্ত ছিল? যে আমি যে ফুপু হয় আর কি, সেও এই লাইনে মোটামুটি ছিল? হ্যাঁ, সেই লাইনে ছিল। সে অফিসেও ভালো ভালো মানুষের সাথে ওটা বসা ছিল, এবং বাহিরেও তার বিভিন্ন রিলেটিভ বলে নিয়ে আসতো, নিয়ে এসে থাকতো। আচ্ছা, ঠিক আছে, বলেন তারপর। তো আমার তো এখন বাঁচতেই হবে, আর নাইলে চলে আসতে হবে, ফিরত আসতে হবে। তখন তো এখানে আসলে বলবে কিরে তুই তো একবার গেছিস আবার আসলি। তখন তো আসলে ফেরার কোনো পথ নেই, কারণ ওই বাসায় গেলেও ঘরের মধ্যে অত্যাচার হবে, আর বাইরে যেখানে এসে পড়েছে সেখানে আমি অত্যাচার। চিন্তা করছি যে আমার তো ওখানে সবাই খালি বড় বাবা ছাড়া সবাই আমার সাথে ফিজিক্যাল রিলেশনটা করতেছে। এখন তো ফিজিক্যাল রিলেশন কাকে বললে বুঝি, তখন তো বুঝি না, কিন্তু তখন এটা বুঝতাম যে ওটা আমার জন্য খুব বিরক্তকর। বুঝতে পেরেছি আমি যেটা বুঝতে পারছি যে জলে কুমির ডাঙায় বাঘ, একটা কথা আছে না, যে ও দেখেন ও যে পরিবারের ছোটবেলা থেকে কাজ করলো, যখন ও বুঝি না বিষয়গুলো কি, সেখানেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার। আবার যখন একটা প্রতিষ্ঠানে আসলো, মানে একটা নারী কি পরিমাণ ভায়োলেন্সের শিকার হয় আমাদের সমাজে, এই অনুষ্ঠানটা করতে গিয়ে মাঝে মাঝে আমি আমার খেয়ে হারিয়ে ফেলি যে একটা নারীর আসলে জায়গাটা কোথায়। সে তার নিজের পরিবারে সেফ না, সে একটা প্রতিষ্ঠানে সেফ না। আজকেও সমাজের খুব প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, নিম্নবিত্ত পর্যায়ের একজন মানুষ, যদি আমরা ক্লাসিফাইড করি, বিভিন্ন স্তর বিভিন্ন রকমের মানুষ বসবাস করে, নিম্ন স্তর, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, তারপরে তার চেয়েও আর বেশি। তো একটা মজার বিষয় বলি আপনাদেরকে, খুব ইন্টারেস্টিং বিষয়, সমাজের মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে আমাদের মতো, তারা কখনোই এই গণমাধ্যমে বা লোককে সম্মুখে এসে নিজের জীবনের এত অপ্রিয় সত্য লোকজনের সামনে কখনো ফোকাস করে না, কারণ তাদের মধ্যে অদ্ভুত রকমের আত্মসম্মানের একটা ব্যাপার থাকে। এটা ওকে সারাটা জীবন জুড়েই আবদ্ধ করে রাখে। মধ্যবিত্ত মানুষের আর কিছু থাকুক আর না থাকুক, সে আত্মসম্মানটাকে জড়িয়ে ধরেই বাঁচতে চায়। এই যে ঘটনাগুলো আজকে এখানে বলছে, এটা প্রত্যেকটি নারীর জন্য সত্য, কিন্তু ও নিম্নবিত্ত পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের এবং হাই সোসাইটি যারা, এই দুই পর্যায়ের মানুষরা কখনো পিছু টানার কথা চিন্তা করে না। জানেন, এটা হয়তো সামাজিক অনেক বেশি ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয় এই অনুষ্ঠান করতে গিয়ে আমার নিজের ইনটিউশন থেকে বলছি যে এরা কনফেস করতে পারে, এরা বলতে পারে আসলে জীবনে কি ঘটেছে, আমরা মধ্যবিত্তরা পারি না। কিন্তু ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ঘটনাগুলো সবার জীবনেই কম বেশি ঘটে, এবং ও হয়তো যেভাবে ভায়োলেন্সের শিকার হয়েছে, এবং এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে, এটার যে রেশিও, এটা যে কি পরিমাণ ভয়াবহ, এটা আমি বারবার বলেছি হ্যালো 920-তে। ঘরের ভেতর থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে, এবং এটা নিয়ে আমাদের একটা ম্যাসিভ ক্যাম্পেইনিং হওয়া উচিত। জনসচেতনতার জায়গা থেকে এটা নিয়ে বড় করে আলোচনা হওয়া উচিত, আমাদের সাধারণ মানুষের জায়গাটা থেকে, টিচারদের থেকে শুরু করে, স্টুডেন্ট লেভেল থেকে শুরু করে, সব জায়গায়। যে একটা কথা আছে না যে আপনার শিশুকে শরীরের সীমানা বোঝান, সম্ভবত কোন একটা এনজিওর একটা বিজ্ঞাপন ছিল, হুইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে ওকে বোঝাতে হবে এই কারণে যে এতটুকু হচ্ছে আদর, এর বাইরে যদি কেউ তোমাকে কোনো কিছু ক্রস করে তাহলে তুমি তোমার বাবা মাকে গিয়ে বলো, রিপোর্ট করো যে এটা তোমার ভালো লাগছে না। তো যাই হোক, আমি এই কথাটা এই জন্যই বলছি যে একটা নারী ফ্যামিলিতে কি পরিমাণ সেফ না, প্রতিষ্ঠানে যখন আসছে সেখানে সেফ না। এবং যখন সে ঘটনাটা বলছে, আমি ড্যাম শিওর আজকে যখন ওই ঘটনাটা এখানে বলছে লাখ লাখ মানুষ শুনছে, আমরা আমাদের পুরুষতান্ত্রিক মানসিকতার জায়গা থেকে অনেকেই ওকে সাবসিকুয়েন্ট মাইন্ডে ধিক্কার দিচ্ছি, অর্থাৎ সে সামাজিক সেন্সের জায়গাতেও সেফ না।
চিন্তা করে দেখুন তাকে কত বড় বড় প্রবলেম ফেস করতে হয়। আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই। তো ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনার যেহেতু ঘরে মানে ফেরার কোনো সুযোগ ছিল না, আপনাকে বাধ্য হয়েই বোধহয় সামনের বিষয়গুলো মেনে নিতে হচ্ছিল। কি ঘটলো তারপরে? তারপরে আমি ওখানে যে আমাদেরকে আর কি চেক করে আর কি, যারা আমরা বডি টডি চুরি না করি এরকম আর কি, তার এক বাসায় নিয়ে যায় আমার সাথে 1 ঘন্টা সময় পাস করে। বুঝতে পারছি, কাপড় চোপড় যাতে চুরি করে না নিয়ে যায়। তো সে আপনাকে নিয়ে গেল বাসায়? তার বাসায় আমাকে কেন নিয়ে গেল? ওই যে স্যারের জন্য নিয়ে গেল। মানে ওই স্যারের সঙ্গে আপনাকে 1 ঘন্টা আলাদা করে সময় কাটাতে হয়। এই স্যারটা কি মানে যে স্যার যার মাধ্যমে আপনি চাকরিতে ঢুকেছিলেন নাকি অন্য কোনো স্যার? না, এই যে যার মাধ্যমে। পরে এই স্যারে আমাকে অনেকটা ছাড় দেয়, বলে থাক তুমি আমার কাছে, আমি তোমাকে যখন ডাকবো তুমি আসবা, তাহলে আমি তোমাকে এখন এত হ্যারাসমেন্ট করবো না। আসলে উনি যে পরিমাণের আমি নিতে পারবো না। যে পরিমাণ মানে আমি বুঝি নাই। মানে ওনার যে গঠন, বুঝতে পেরেছি। আমি যে মানুষ ছোট, উনি দেখে ওনার মায়া হয়, উনি আমাকে ছাড় দেয় কিছুটা। এই ছাড়টা কি ছিল? এই ছাড়টা এটাই ছিল যে ওই দিন যে আমার অনেক কষ্ট হইতে পারতো বা অনেক কিছু হইতে পারতো, বা উনি আচ্ছা বুঝতে পেরেছি, যেটাকে বলে মানে ফিজিক্যাল টর্চার যেটাকে বলে, মানে ঠিক আছে ওকে, বাট তারপরেও তো এটা অনৈতিক। তারপরে আমি ওখান থেকে বলি ঠিক আছে আপনি যখন ডাকবেন আমি আসবো। পরে চাকরি দিয়ে আমি 2 মাস ওখানে ভালোই কাজ করি, এরপরে বিভিন্ন মানুষ আমাকে করে। তো এর মধ্যে খুব খারাপ অবস্থা হয়ে যায়। গার্মেন্টস তো কখনো করি নাই, আবার আপনার ডিউটি অনেক, যেমন সকাল 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ডিউটি হয়, আবার রাত নাইটও হতো। কখনোই এরকম পরিশ্রম করি নাই, রাত জাগি নাই, মানে এত পরিশ্রম অল্প ইয়েতে নিতে পারতেছিলাম না। পরে খুব অসুস্থ হয়ে যায়, মানে এতটাই অসুস্থ হয়ে যায় যে বিছানার থেকে উঠতে পারি না, জন্ডিস হয়, তারপরে জ্বর, এদিকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। পরে ওখান থেকে আমাকে চাকরিটা থেকে আউট করে দেয়। পরে আমি ওই স্যারকে বলি, স্যার বলে কি দেখো আমার উপরে তো স্যার আছে, রিকোয়েস্ট করে ঢুকাই দিতে পারি, কিন্তু তাতে আমার সমস্যা হবে। পরে এক সময় ওই রাস্তাটাই বেছে নিতে হলো, যেটা কে আপনারা কি চোখে মানে কি বলেন আমি বলতে পারবো না, যে সবসময় আমি আপনার হোটেলে যে যেটাকে ওই ফুবু যে ছিল, ওকে তো আমি আপা ডাকতাম বললামই। তো ওই আপার ওই ভাবি ছিল একটা, সে আর কি এই ধরনের এর সাথে লিখতো, অনেক বড় সিনিয়রদের সাথে, যেমন আপনার চিত্র জগতের নায়কদের সাথে বা পরিচালকদের সাথে নৃত্য ছিল আপনার এই পুপুর ভাবি। হয়তো তারও এমনি পরিচিত ভাবি হইতে পারে। উনি আমারেও ওর কাছে নিয়ে যায় যে ও এরকম কাজ করবে, এখন থেকে তোমাকে দিয়ে দিলাম। আপনাকে কি বলে? আমাকে বলে যে দেখ তুই তো তোর চাকরি চলে গেছে, এখন তুই কিভাবে খাবি, কিভাবে চলবি, তোর তো ছোট ভাই বোন বলে আছে, তুই তো দেশে টাকা পাঠাইতে চাস, তাহলে এক কাজ কর, তুই হয় অন্য জায়গায় চাকরি কর, নাইলে আমি তোর একটা ব্যবস্থা করে দিই, তুই এখানে থাক, অনেক টাকা পয়সা পাবি, আর না হলে তুই দেশে চলে যা। এটা ফুপু বলে? হ্যাঁ। তো তখন আপনি জিজ্ঞেস করেন না কিসের কাজ? তখন আমি জিজ্ঞাসা করি, তখন বললে কেন তুই স্যারের সাথে যে ইয়া করছো সেগুলি, এটা তো তুই একজনের কাছে যাওয়া যা 10 জনের কাছে যাওয়াতে, এটা তো তোর দেশের লোক দেখতে আসতেছে না, তুই গেলে গিয়েছে তারও তোর ভালো থাকবে, তোর টাকা পয়সা ইনকাম ভালো হবে, চাকরি করে কয় টাকা পাবে, এই আমাকে দেখ আমি দেশে জায়গা কিনছি, এসে বাহিরে চলে যাবো। মানে আপনার ওই ফুপুটা ওই কাজে লিপ্ত ছিল? হ্যাঁ, কয় আমাকে দেখ আমি তো গার্মেন্টস করি, আমি অ্যাবসেন্ট করি, আমার অ্যাবসেন্ট ওঠে না, আর ডিউটি না করলে আমার হাজিরা থাকে, তুই কি বুঝোস না এগুলি, যে আমি কোথায় যাই, তুই তো ছোট না। তো আপনি রাজি হলেন এক পর্যায়ে সব কাজ করার জন্য? হ্যাঁ, পরে আমি নিজের থেকে বলি যে মানুষ যখন আমাকে এমনই করতেছে, সবাই আমাকে হ্যারাসমেন্ট করতেছে, কেউ আমাকে ভালোই করে না, তাহলে আমি হ্যারাসমেন্টেরই শিকার হবো। আর তখন আপনার বয়স কত? তখন এরকমই বয়স, এই 14তেই। 13-14 বছর বয়সে। তো 13-14 বছর বয়সে আমরা যেটাকে বলি আমাদের ভাষায় যে প্রস্টিটিউশন, আপনি সেই জায়গাটায় আপনার পেশা শুরু করলেন। কোথায় যেতেন আপনি, কিভাবে? পরে ওই যে আমার ওই ভাবির কাছে দিয়ে দেয়, ওর কাছে হলো, ওর সাথে কন্ট্যাক্ট হলো যে টাকা পাবে তার অর্ধেক টাকা আমাকে দিবে, আর অর্ধেক টাকা সে নিবে, থাকা খাওয়া ফ্রি, তার বাসায় আমি থাকবো, সে যেখানে নিয়ে যাবে, যেখানে পাঠাবে আমার সেখানে যেতে হবে। সে এমন করতো যে মনে করেন এফডিসির পরিচালক এর কাছে দিত, আপনি নাম জানতে চাইলো, আমি নাম জানতে চাচ্ছি না, 20,000-50,000 টাকাও নিত এই আপনাকে দিয়ে। হ্যাঁ, যে আমি নতুন, আমি দেশের থেকে আসছি, আর আমার তো মনে করেন বয়স কম, তারপরে একটা মানুষের তো ইয়া দেখলে বোঝা যায় যে না আসছে নতুন বা সেরকম, ওদের এরকম টাকা দিত, আমাকে খুব সীমিত টাকা দিত, যেহেতু ওদের কাছে 20,000 টাকা নিত, আমার কাছে 3,000-4,000 টাকা দিত, কয় তুই কি বিশ্ব সুন্দরী নাকি, আমার মতো সুন্দরী হইলে একটা কথা ছিল, এরকম ভাবে ই করতো। আপনি সব কাজ রেগুলার করা শুরু করলেন? পরে আমি এরকম প্রথম মানে একদিন কাজ করাইলে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার একদিন এক জায়গায় দিত, মানে আস্তে আস্তে পরে আমি ইজি হয়ে গেলাম, যে আমার কাছে কাজটার কষ্টের মনে হলো না। যখন ইজি হয়ে গেলাম তখন প্রতিনিয়ত ই করতো। পরে এক সময় আমি বুঝতে পারি যে না, ওরা আমাকে ব্যবহার করতেছে, আমার সর্বোচ্চ সবকিছু।
তো আমার ওই যে ছোট থেকে একটু গহনার প্রতি নেশা ছিল। তো আমার কথা হচ্ছে যে আমি একটা মোটা টাকা, যখন একটা টাকা পয়সা গুছাইতে পারলে তখন আমি বাড়িতে এসে আমার বোনদেরকে সেভ করব, করে ওদেরকে বাড়িতে রাখবো। হুম। তো আমি ওখান থেকে ভাবির কাছ থেকে চলে আসি, মানে পালিয়ে যাই এক হিসাবে। হুম। উনি আমাকে চিটাগাং একজনের কাছে পাঠায়, আচ্ছা। কক্সবাজারে। ভাবিটা পাঠায়? হুম। মানে চিটাগাং এ পাঠায়, পাঠানোর পরে কি সমস্যা হচ্ছে? পেন হয় আমার হাতে। হাতে খুব পেইন হয় না? আচ্ছা ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিরতি নেই। ওর হাতে যে পেইন হচ্ছে সেটার পেছনেও একটা কারণ আছে প্রিয় শ্রোতা। আমরা ছোট্ট একটা মেয়ে চলে গেলেন, তাই তো? জি। তারপর? তো চিটাগাং এ ওরা আমাকে আর কি দুজনের সাথে পাঠায় যে 10 দিন থাকা লাগবে। হুম। চিটাগাং থেকে ওনারা আরো কোথাও যাবে, এরকম একটা কন্টাক্টে পাঠায়। তো আমি আর কি এবার প্রস্তুতি নিছি যে ওরা তো আমাকে সবসময় ব্যবহারই করতেছে। হুম। আমি তো এখান থেকে কোনো মানে টাকা ঠিকই পাই, আমারে যদি ওরা বললাম আগে যে যদি 20,000 টাকা নেয় আমাকে 2,000 3,000 টাকা বুঝাইয়া দেয়, যে ওই সংসারের ভিতরে যেভাবে হোক পলিটিক্স করে ওরা খরচ করে ফেলায়। কারা খরচ করে এটা? ওই যে ভাবি আর কি, যে তখন আপনি ভাবির আন্ডারে আছি আর কি। আচ্ছা, ওকে। ওনার ওখানে চলে এসে উনি আমাকে পাঠায়, ওনার ওখানে বেশ কিছুদিন ছিলাম। এর মধ্যে উনি আমাকে খালি বেশিরভাগ তো বিভিন্ন শিল্পী, এরপরে ভিলেন, নায়ক, হুম। পরিচালক সব মানে সব মিলাই সবার সাথে। আমরা এখানে কোনো প্রতিষ্ঠানের দুর্নাম করছি না, আমরা একটা বিষয় একটু নোট করতে চাই। এখানে অবশ্যই মহান একটা জায়গা যেখানে অসংখ্য ভালো ভালো শিল্পের জন্ম হয়েছে, আমরা রেসপেক্ট করতে চাই প্রতিষ্ঠানটিকে অবশ্যই। তবে উনার বলার জায়গাটা থেকে উনি এভাবে বলছেন, সেটার মানে এটাই না যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এটাকে আসলে কালো চোখে দেখব। তবে সব প্রতিষ্ঠানেই যে কোনো ভাবেই বাজে মানুষ থাকতে পারেন, আর সেই বাজে মানুষগুলোর জন্য প্রতিষ্ঠানে কিছুটা হলেও কালিমা লাগে। এটা ওনার বলার জন্য বলা, বাট ইটস নট অ্যান ইনভেস্টিগেটিভ শো। সেই জায়গাটা থেকে আমরা কোনোভাবেই ক্লেম করতে পারি না একটা প্রতিষ্ঠানকে। যাই হোক, আমরা সে কারণেই সেটা এখানে মিউট করেছে। ইভেন আপনারা হয়তো বুঝতেও পারছেন না, আমার কথা থেকেও যে শব্দটা বের হয়েছে সেটাও মিউট শব্দ শুনেছেন আপনারা। কিন্তু যেহেতু শিল্পী কলা কুশলীদের নাম আসছে, সেহেতু হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন আসলে কোন প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। যেহেতু এটা ইনভেস্টিগেটিভ শো না, সেই জায়গাটি থেকে আমরা নামটাকে মিউট করে এখানে প্রচার করছি। ওকে, বলুন তারপর। ওখান থেকে আমার যে কক্সবাজার যে পাঠায়, কক্সবাজার থেকে আমি প্ল্যান করি যে ওদেরকে বলি যে মানে আমি খুব একটা ভালো করছি সম্পর্ক, যে আমি এখান থেকে যে ওদেরকে বলে দিছে যে আমার হাতে এসে বুঝাইয়া দিবা, ও কিন্তু কিছু চিনে না, রাস্তায় দিলে ছাড়ে দিব। পরে আমি ওদেরকে মানে অনেকভাবে বুঝাইলাম যে দেখেন আপনার কি চান যে এরকমই আমি সারা জীবনের জন্য কাছে বন্দি থাকি, এরকমই করি, তাহলে মানে যেভাবে আর কি বোঝানো যায়। আপনি আপনার ক্লায়েন্টদেরকে বোঝালেন? হ্যাঁ, আমি ওখানে উপস্থিত আছি, কিন্তু ও বললো কি যে তোমার মেয়ে কি ওখানে পৌঁছাইছে, ও তো বললো যে ওর শরীর খারাপ বলে আমাদের কাছে চলে গেল। তো ক্লায়েন্ট আপনার ভাবিকে বললো? হ্যাঁ, আমি তখন ওনাদের সাথেই আছি। মানে আসলে ওরা দেখলো যে আইনগত কোনো ব্যবস্থা নেয় কিনা, ওনারা কোনো সেরকম প্রবলেমে ফেস হবে কিনা। ওনারা আগে আমাকে ছাড়ে নাই, কয় আগে আমরা দেখি যদি সেরকম না হয়। পরে ওদেরকে বারবার ফোন করে কয় আসলে আমরা তো ওরে হোটেলে রেখে গেছি, আমরা বাইরে গেছি কাজে, আইসা দেখি ও আমাদেরকে এমনি বলছিল শরীর খারাপের কথা, চলে যাবে, টিকিট কেটে দিতে বলছিল। তো আমি তো ভাবছি তো তোমাদের সাথে হয়েছে, তো কয় তোমরা আমার সাথে যোগাযোগ, কয় আমরা কি বিপদে পড়বো নাকি, ওরে রাখা ওর যে পজিশন, তা আমরা পাঠাই দিচ্ছি গাড়িতে উঠে। পরে ওরা তো অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু ওদের উপরে তেমন একটা চাপ দেয় নাই। তো পরে আমি ওদের সাথে আরো 2 দিন থাকার পরে আমি আমার মতো চলে গেছি। এখন কোথায় যাব? পরে আমি ঢাকাতে আসছি, আসার পরে তখন যে বাসা নিতে হয় কিভাবে বা একজনের সাথে থাকতে হয় কিভাবে আমি এগুলি জানি না। তো আমি একটা হোটেলে উঠলাম, কারণ ওই যে অনেক মানুষের সাথে হোটেলে গেছি, হোটেলের ব্যাপারটা আমি বুঝিয়ে গেছি যে কিভাবে ম্যানেজ করতে হয়। এখন দেখি যে ওখানে এই ধরনের কাজই হয়। পরে আমি আজকে এখানে 2 দিন, কালকে ওখানে 2 দিন, খুব সীমিত টাকা দেয় ওরা, যেটা আসলে ইয়ের মধ্যে পড়ে না। তো এই যে বিভিন্ন জনের সঙ্গে আপনি মিশতেন, আপনাকে মিশতে হতো, আমি বলবো প্রয়োজনের জন্য মিশতে হতো, আপনি কি তখনও জানতেন যে নিরাপদ শারীরিক সম্পর্কটা আসলে কি? না, তখনও জানতাম না। পরে তখনও না জেনেই আপনি এগুলো করে যাচ্ছেন রেগুলার? হ্যাঁ, পরবর্তীতে হোটেলে যখন থাকতাম তখন আর কি এনজিও থেকে মেয়েরা আসতো, আইসা মানে কি পদ্ধতি বুঝাইতো। হোটেলে থাকা অবস্থায় এনজিও থেকে লোকজন আসতো? হ্যাঁ, এই বিভিন্ন এনজিও থেকে, আপনার কি বাহিরের কোন একটা এনজিও বলে, ওখান থেকে ওরা আর কি যে এইচআইভি রোগের এইসব যৌন রোগের আর কি ট্রিটমেন্ট করে ফ্রিতে, যারা ওখানে কাজ করে তাদের জন্য। তো যখন আমি ভাবির এখান থেকে চলে গেছি, যখন করছি, তখন যখন আমি আমার মতো চলে আসছি একা, তখন আমি আর কি এগুলি বুঝছি আস্তে আস্তে জগৎ কাকে বলে। ভাবির এখান থেকে যাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন, তার আগ পর্যন্ত বুঝেন না? তো তখন যখন আপনি বুঝলেন, ওই সময়টা থেকে আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনার যে সম্পর্কগুলো হয়েছে, যেটা করে আপনার রুটি রুজি চলতো, সেগুলো আসলে নিরাপদ ছিল না? না, তখন পরে আর কি এগুলি করছি। পরে যখন এনজিও থেকে করে না, তখন আমি আর কি টেস্ট করাইছি, যে ব্লাড টেস্ট করিয়েছেন? সব টেস্ট করাইছি। তো আপনার কোনো ডিফল্ট ধরা পড়েছে?
আচ্ছা। তখন কোনো সমস্যা ধরা পড়ে নাই, আর সবাই আর কি ব্যবস্থা নিয়েই যাক, করতো। আপনি হয়তো বেঁচে গেছেন। যাই হোক, এটাও যেটা বলছি আমি, এটা এনজিও থেকে স্টাডি করা, আমি তো কোট করব না। সেটা হচ্ছে যারা এই ধরনের সম্পর্ক করেন, সাধারণত যারা এরকম বহুগামী, বিশেষ করে মেল যারা, তারা এটা র্যান্ডমলি করেন এবং বিভিন্ন মেয়েদের কাছে যান। এটা তাদের এক ধরনের নেশার মতো, অ্যাডিক্ট বলা যেতে পারে। যে মেয়েরা এটা করেন, এই প্রফেশনে থাকতে আসলে বাধ্য হয়, তারাও বিভিন্ন ক্লায়েন্টের কাছে যায়। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে এদের মধ্যে কেউ একজন যদি এসটিডি দ্বারা আক্রান্ত হয়, যেটাকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তাহলে পুরা যাদের সঙ্গে মিশছে তাদের সবার সঙ্গে এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা কি পরিমাণ অনিরাপদ একটা ব্যাপার। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটাকে বলা হয়, এর মধ্যে ওয়ান অফ দ্য মেইন রোগ যেটাকে বলে গনেরিয়া, এবং এই গনেরিয়া যে কত ভয়াবহ, এবং এটা ক্যান্সারের চেয়েও কোনো অংশেও কম না। সুতরাং যারা এই ধরনের অনিরাপদ শারীরিক সম্পর্কে আছেন, প্রথমত বলবো একটা নিরাপদ শারীরিক সম্পর্কে থাকার জন্য, আর এই ধরনের সম্পর্কে যারা আছেন এটাতে না যাওয়াটাই ভালো, আর অবশ্যই সেই সম্পর্কটা যেন নিরাপদ হয়। জি বলুন। তারপরে আমি ওই জানি যে এগুলি ছাড়া ইয়ে করলে আমার সমস্যা হবে, যদি কাজ না হতো না হোক, আমি তো আমার তো এখন আর কেউ মারবে না টাকার জন্য, তার জন্য আমি ব্যবস্থা ছাড়া আর কি কোনো কাজ করতাম না। ওখানে স্টাফ থাকে, স্টাফ বলে দেয় যে এরা এইভাবে করে, এরা এইভাবে করে, চয়েসের ব্যাপার থাকে। তখন তো এক সময় আমি এইভাবে অনেক বেশি দিন থাকি না, অল্প কিছু দিনে থাকি। তো একা একা এরকম ভাবে চলার পরও দেখা যাচ্ছে ওখানে পরিচিত হলো, পরে তার সাথে বাইরে গেলাম, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পেলাম, যেটা আমি ওখানে 7-8 দিনও করতে পারতাম না। বাইরে গেলে আপনি এটা আমি একদিনে বা 2-3 ঘন্টায় এটা পেয়ে যেতাম। তো পরে একসময় আমি চলাফেরা করতে করতে সমাজ বুঝি যে সমাজ কাকে বলে। তো আমি বাসা নিয়ে ভাড়া থাকি। তো এর মধ্যে আমার একজনের সাথে পরিচয় হয়, উনি ব্যাংকে চাকরি করে। সমাজ বোঝেন মানে একটা মানুষ কিভাবে চলাফেরা করলে তাকে মানুষ কি বলে, তারপরে একটা মানুষ কিভাবে যে থাকে বা কথাবার্তা বলে। আচ্ছা আচ্ছা, মানে সমাজে মানুষ কিভাবে চলে, হ্যাঁ সেটা বুঝতাম না। সমাজ কাকে বলে, সংসার কাকে বলে যেমন বুঝি, মা কাকে বলে বুঝি, সবকিছু যেমন বুঝি, তখন তো এই জিনিসটা বুঝতাম না। তখন আমি একটা বাসা ভাড়া নিই। তো আমার সাথে ওরা একদিন প্রতিদিনে তো কত মানুষ আসে যায়, এর মধ্যে ওনার সাথে আমার একটু ভালো সম্পর্ক। ওই ছেলেটা, যে ছেলে আপনার ক্লায়েন্ট ছিল, মনির নাম ছিল ছেলেটার, ও আপনার ক্লায়েন্ট ছিল? জি। আচ্ছা। ও আর কি সবসময় আমি যেখানে যাই ও আসতো, ফোন দিলে চলে আসতো। তো এক সময় আমি চিন্তা করলাম আমার তো একটা বাসার প্রয়োজন, কারণ একটা রেস্টের ব্যাপার। আমি যেটা বুঝি যে আপনার এই ধরনের শারীরিক সম্পর্ক করতে গিয়ে, আপনার এই পেশাতে, আমি বলবো এটা শারীরিক সম্পর্ক আসলে বলা যায় না, এটা একটা পেশা আপনার। এই পেশাটি করতে গিয়ে মনির নাম একটা ছেলের সঙ্গে আপনার পরিচয় হয়, এবং তার সঙ্গে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠেছে ওই সময়টাতে, তাই কি? জি। তো যে কারণে আপনি হয়তো মনিরকে ডাকলে মনির চলে আসে। তো মনির তখন কি করতো, ও সম্পর্কে কতটুকু জেনেছেন? মনির ম্যারিড পার্সন ছিল, ওর আমার বয়সী একটা মেয়ে ছিল, একটা বয়স্ক। আপনার বয়সী মেয়ে ছিল ওর? তারপরও আপনার কাছে আসতো? জি। এবং আপনি এটা কি জানতেন আগে থেকে? হ্যাঁ আমি জানতাম। জানার পর ওর সঙ্গে আপনার এরকম ফ্রেন্ডলি সম্পর্ক? আমার আসলে তো তার সাথে বিয়েও না, আর তার সাথে আমার জাস্ট একটু আশ্রয়ের দরকার, আমার অর্থের প্রয়োজন, তার জন্য আমার সম্পর্ক। এক্স্যাক্টলি, নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না, নিয়ম মানে না। পরে উনি এক হিসেবে আমার বাবার বয়সী ছিল। তো উনি আমাকে বলে কি যে তুমি যদি এগুলি করো তো তোমার কত টাকা হইলে মাসে তুমি চলতে পারবা। তা আমি তখন ওনার বলি যে আমার 10,000 টাকা হইলে আমি চলতে পারবো। তো বলে ঠিক আছে, তুমি একটা বাসা নাও, আমি প্রতি সপ্তাহে একদিন আসবো, তোমার আমি খরচ দিয়ে যাবো, আর এমনি যখন আসবো তখন বাজার সদাই দিয়ে যাবো। তো আমি তো চিন্তা করি তো ভালোই হবে, আমার তো একটা বাসার দরকার, আমার তো রেস্টের প্রয়োজন। তো আমি আস্তে আস্তে ওই পথ থেকে চলে আসবো, এরকম আর কি একটা পরিকল্পনা নেই। ওকে আপনাকে অফারটা করে এরকম যে পথ থেকে তুমি চলে আসো? হ্যাঁ, সে আমাকে এরকম একটা অফার করে যে, আর আমিও মনে করেন নিজের থেকেও চাইতাম যে আমার একটা অ্যামাউন্ট হইলে আমি চলে আসবো। একটা অফারটা ছিল এরকম যে ও রেগুলার আপনার কাছে আসবে এবং একটা অ্যামাউন্ট দিবে যেটা দিয়ে আপনার মাস চলে যাবে, তাই তো? জি। আচ্ছা। এর মধ্যে মনে করেন আমার ভাই বোন বোনদের সাথে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ ওই সময় তো এরকম গ্রামে মোবাইলের ছিল না। তো যখন ওই মনির বলে ছেলেটার সাথে আমার হয়, সবকিছু আর কি মেকআপ করতে পারি, ওই সময় আমি বাড়িতে যাই। ওই সময় বাড়িতে গেলেন আপনি? ওই সময়টা আপনি কই থাকতেন ঢাকাতে? ঢাকাতে আমি ওই সময় যাত্রাবাড়ি, রায়বাগ থাকতাম। যাত্রাবাড়ির? ওকে। তো ওনারে আমার হাজবেন্ড পরিচয় দিই, সবাই জিজ্ঞাসা করে কিভাবে। তো আমাকে আসলে আমরা তো গরিব এটা জেনে শুনে উনি আমাকে বিয়ে করছে, আমি কিন্তু ওনাকে বিয়ে করি নাই। আচ্ছা, এই পরিচয়টা কাকে দিলেন আপনি? আমার বাড়িতে নিয়ে গেছেন ওনাকে? হ্যাঁ, আমার বাড়িতে নিয়ে গেছি। আপনারা একটু চিন্তা করবেন যে সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে ধীরে ধীরে, কারণ একজন কাস্টমার আসলে, তার যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে বলি, তো তাকে তিনি বাড়িতে নিয়ে গেছেন, মানে হচ্ছে অন্তরের
মধ্যে সম্পর্ক কিন্তু কিছুটা হলেও দানা বেঁধেছে, তখন কি আপনাদের মধ্যে কমিটমেন্ট ছিল কোনো ধরনের? কমিটমেন্ট বলতে আমি বলতে কথা দেয়া কোনো রকমের যে আপনারা না, এইভাবে না, ভালোবাসার ওর- সম্পর্ক? না, এ ধরনের কোনো কিছু ছিল না। কমিটমেন্ট এটাই ছিল যে সে আমি বাইরে যাব না, আমার যতটুকু অর্থের প্রয়োজন সে আমাকে দিবে। তো ওনাকে নিয়ে বাড়িতে কেন গেলেন? আমি বাড়িতে এই জন্য গেলাম যে অনেক বছর হয়েছে আমার বোনদেরকে দেখি না, তারা কি অবস্থায় আছে, তারাও তো আমার মতো হইতে পারে, আচ্ছা। আমি দেখবো আমার কাছে আনা যায় কিনা। আমি কি মানে তো ওনাকে নিলেন কেন? ওনাকে নিছে এই কারণে যে আমি এত বছর যাই না, আমার ওই যে ফুপুটা ছিল না, হ্যাঁ, মাঝখানে আমি এটা আর কি মিস করছি, হ্যাঁ। যে আমার ওই ফুপুটা আমাকে খুঁজছে। আসলে উনি তো ভ্যাট পাইতো, টাকা পাইতো, আমার ওই ভাবির কাছে থাকা পার্সেন্টেজ পাইতো। পার্সেন্টেজ পেতো, এবং উনি দেশে যায় বলছে যে ও তো এরকম খারাপ নষ্ট, ওরা আমি বাইর কইরা দিছি, ও এরকম ছেলেদের সাথে। তো এই জন্য আপনি ছেলেটাকে সাথে করে নিয়ে হ্যাঁ, গেছেন যে যে- প্রমাণ করতে আমি খারাপ না। না, তো কি বলবেন বাড়িতে ওনাকে নিয়ে গিয়ে? বাড়িতে নিয়ে যায় আমি বলছি যে আমি এরকম কাজ করছি, ওনার ওয়াইফ মারা গেছে, ওনার বাচ্চা আছে, ওনার মায়া হয়েছে, এর জন্য উনি আমার বিয়ের প্রস্তাব দিছে, আমি বিয়ে করছি, আমার এতদিন বিয়ে হয়েছে। এটা কি ওই ছেলে জানতো? ছেলেও জানতো যে আমি ওনারে হাজবেন্ড পরিচয় দিছি। তো ছেলে কিছু বলেনি এটা না, নিয়ে? ছেলে চিন্তা করছে যে মেয়েটা তার ফ্যামিলিতে যেতে চায়, সে ফিরত এই সাপোর্টটা আপনাকে সে করেছে সে মনে হয়। আমাকে Okay. এই সাপোর্টটা দিছে, তারপর? যে হাজবেন্ড হিসাবে শো হয়েছে। ওকে। তো আমি যাদের কাছে থাকতাম তাদের কাছেও যে ইয়ে করছে যে হ্যাঁ আমি এরকম ব্যাংকের ছেলের সাথে বিয়ে করছি এসে, আচ্ছা। মানে তাদেরকেও দেখে আসলাম যে আমি কাজের মেয়ে হয়েও হ্যাঁ। আমি একটা ভালো ছেলেকে বিয়ে করেছেন আপনি। করছি, বয়সী বেশি মানে বাড়িতে আপনি এটাকে শো করে আসলেন আর কি। শো করে চলে আসলাম। তো আচ্ছা। আমি আসলে তখন সে আমাকে এমনি প্রায় 1 লাখ টাকা মতো দেয়। এই ছেলেটা হুম। ও তো ভালোই তাহলে অর্থ সম্পত্তির মালিক ছিল যেটা মনে হচ্ছে। না, সে একটা নর্মাল পোস্টে চাকরি করতো। এই 1 লাখ টাকা কেন দিল আপনাকে? আমাকে দিল যে আমি একটা যাতে দোকান টোকান দিতে পারি। এই জন্যই আমরা বলি যে জীবন আসলেই নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। বলুন তারপর। তারপরে আমি তখন আর কি ব্যাংকের বিষয় অতটা ছিলাম না। তো সে আমার একবার বলছিল তোমার একটা অ্যাকাউন্ট করে দিব, পরে আমার জন্ম নিবন্ধন ছিল না, ছিল না, এগুলি আসলে সে ওগুলি আমার যে কোথাতে করে আইনা দিবে তার এরকম কোনো টাইম ছিল না। তার পরিবার ছিল, তার অফিস ছিল, তারপরে আমাকে সময় দিত, যেহেতু বা আমার যে সময়টা দিত ওটা সময়ের মধ্যে পড়ে না, ও অনেক রাত্রে আসতো, আবার ভোরবেলা চলে যেত। আমি মনে করেন পাশাপাশি ওই যেগুলি আর কি ভালো ভালো কাস্টমার যাকে বলে, যে একদিন থাকলে 5-7 হাজার টাকা দিবে, এরকম যারা অনেকে এরকম ছিল, তো এগুলো আপনি কন্টিনিউ করতেন? এগুলি মনে করেন কন্টিনিউ না, মাসে 2-1 করে, যাতে আমি আলাদাভাবে মাসে 20-30 হাজার টাকা একটা অ্যামাউন্ট করতে পারি। আচ্ছা, এটা কি জানতো? এমনি জিজ্ঞাসা করতো, যেটা আমি বলতাম যে হ্যাঁ আমি 1-2টা করছি। আচ্ছা। কারণ সে বেশি করলে আমি বলতাম কি আমি আপনার কে, আপনি আজকে আছেন কালকে নেই, আপনার যাতে এত ইয়ে থাকে আপনি আমার বিয়ে করে আপনার ফ্যামিলিতে নিয়ে যাবেন, এটা বলতেন আপনি? হ্যাঁ। তো সে তখন আর কিছু বলতো না। তো পরে আমি এরকম আস্তে আস্তে প্রায় একটা মোটা অঙ্কের অ্যামাউন্টই জমাই ফেলি। পরে আমি সিদ্ধান্ত নিই মোটা অঙ্কের বলতে? প্রায় 8-9 লাখ টাকা মতো আমার জমে যায়। 8-9 লাখ টাকা আপনি সেভ করেন এই কাজটা করে? করে এটি আমার ক্যাশ ঘরেই থাকতো। আচ্ছা। তো ঘরে থাকতো, এর মধ্যে ওই লোকেরই প্রায় 3-4 লাখ টাকা মতো, আচ্ছা, মনিরের। ওকে। আর বাদ বাকি টাকা আমার ওইভাবে। আর মনির আমাকে এত গহনা দিছে যা মনে করেন আমি যদি সারা জীবন কামাই করি তাও আমি এখন ইয়ে করতে পারবো না। ওইরকম আপনি গহনা পেয়েছেন ওই সময়টাতে? হ্যাঁ, ও আমাকে এত গহনা দিচ্ছে। আসলে আমি তো তার মেয়ের বয়সী ছিলাম, সে একটা বয়স্ক লোক। আর বুঝতে পেরেছি আর কি, যাই হোক আপনাকে সে কনভিন্স করার চেষ্টা করতো। ওকে, সবসময়। তারপর? তো আমি মনে করেন এই আমার একজন পরিচিত ভাই আছে, তার ফ্রেন্ড হয় ও। হ্যাঁ। তো ওর সাথে আমার একদিন দেখা হয়, তো ও জানে যে খারাপ, কিন্তু অতটা না। তো জানতো কার হয় এটা, কি হয় সম্পর্কে আমি বুঝলাম না। আপনার মানে পরিচিত ভাইয়ের? আমার একজন পরিচিত ভাই, তার ফ্রেন্ড আচ্ছা। হয়। তো ওই ধরতে গেলে কাস্টমারের মতোই ছিল উনি, কিন্তু ওনার সাথে আমার এরকম কোনো রিলেশন ছিল না, কিন্তু উনি জানতো। তেমনি ভাই ডাক্তার কি ভাই বানাইছিলাম। তো ওনার সাথে আমার পরিচয় হয়, তো এক সময় ওনার সাথে আমার আসা যাওয়া চলাফেরা সম্পর্ক আর কি গড়ে ওঠে। তো ছেলেটার নাম কি ছিল? শহীদ। শহীদ, আচ্ছা। আর যে ফ্রেন্ড ছিল ওর নাম ছিল মিজান। আচ্ছা, তো ফ্রেন্ডের মাধ্যমে আসলে আপনার ওই শহীদের সঙ্গে পরিচয়? শহীদের সাথে আমার রিলেশন হয়। রিলেশন বলতে মানে প্রেম যাকে বলে। এটা কি শহীদই আপনাকে অফার করে? শহীদে আমারে প্রথমে অফার করে, আমি পরে ওটাকে অ্যাকসেপ্ট করি না, কারণ আমার তো লাইফে অনেক ঘটনা। এটা কি শহীদ জানতো যে আপনার লাইফে এরকম ঘটনা? তখন জানতো না। এবং আপনার ফ্রেন্ডটা কি জানতো? ফ্রেন্ড কিছুটা জানতো। আচ্ছা, ফ্রেন্ড কিছুটা জানলে তো শহীদেরও জানার কথা। শহীদের কাছে প্রথমে করতাম না, ও আমার কাছে আসলে আমি ওরা ফিরাই দিতাম। সবসময় চিন্তা করতাম আমার তো লাইফ অনেক ঘটনায় ঘটে গেছে যেগুলি ওরে করার মতো না। তা আমি
ও যেভাবে অনেক ভাবে আমার সাথে মিট করার চেষ্টা করতো, কনভিন্স করার বা চেষ্টা করতো। আমার হলো যারা পুরো আমার ভালো রিলেশন তাদের খোঁজ বাইর করে তাদের সাথে মিট করতো, যে ও কি চায়, ওর কি হইলে ও আমার সাথে ইয়ে করবে, হুম, আমি ওরে সব দিক দিয়ে হ্যাপি রাখবো। ওকে। পরে আমি একদিন ওকে বললাম, আপনি কি আমার জানেন আমি কি? পরে কয়, হ্যাঁ আমি জানি। হুম হুম, আমাকে আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন, আমি আপনার বিয়ে করব না। পরে ওর সাথে আমি বিয়ের আগেও অনেকবার রিলেশন হয় আমাদের। একদিন আমি ওরে একেবারে শৈশব থেকে সবই মানে যতটুকু বলার মতো সবই বলি। ওকে। তারপরে ও আমাকে বলে যে আমি এগুলি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। কিন্তু আমার যে একটা ক্যাশ ছিল এটা আমি ওকে বলি নাই। ওকে। তো ও আমারে সম্পর্ক থাকা চলাকালীন যখন ওর সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, যখন মানে ওকে ছাড়া আমার আর চলবে না বা আমি ওকে ছাড়া চলবো না এরকম, ও তখন আমাকে একটা জায়গা দেখাইতে নিয়ে যায়। তার আগে আপনি আমাকে বলেন, তখনও কি মনির সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক ছিল? তখন মনিরের সাথে তেমন একটা সম্পর্ক আমার ছিল না, কিন্তু আপনি কাজগুলো করতেন টুকটাক? টুকটাক আর কি, মানে না করলে নাই যেটাকে বলে। আচ্ছা, তো তখন আপনার সবকিছু মিলিয়ে 8 লাখ টাকা ক্যাশের মতো আছে, গহনা তো আছেই প্রচুর। হ্যাঁ, প্রচুর গহনা ছিল যেগুলি আমার কত ভরি হতে পারে সব মিলিয়ে আনুমানিক? বলতে পারবো না, এতগুলি হবে। এগুলো কি সব গোল্ডের ছিল? সব গোল্ডের। আমার হলো এই যে যারা চিটাগাং এখন ওখানে নিয়ে যাইতো না, ওদের কাছে ওরা যদি বলতো তুমি কি নিবা, মানুষ তো ড্রেস চাইতো, কইতাম কি আমার একটা কানের জিনিস বা একটা, আমার খুবই নেশা ছিল। আপনি গোল্ডের জিনিসগুলো কালেক্ট করতেন এগুলো করে? আচ্ছা ঠিক আছে, তারপর? মনিরের সাথে তো আমার এদিক দিয়ে আস্তে আস্তে ব্রেকআপ হয়ে যাচ্ছে। আমি নিজে থেকে মনিকে বলে দিছি যে আসলে আমার ফ্যামিলিতে আমার যাওয়ার প্রয়োজন ছিল, তার জন্য আমি আপনার সাথে এতদিনই করছি। আপনি আপনি যেভাবে পারবেন আপনি নিজের থেকে সেফ হয়ে যান। আমি চাই না যে আমার দ্বারা আপনি কোনো কষ্ট পান, আমি আপনার দ্বারা উপকার পাইছি। ওকে, বুঝতে পারছি। এবং সে কেটে পড়েছে, তাই তো? সে আস্তে আস্তে আমার কাছ থেকে আর কি সরে যায়, কিন্তু সে আমাকে অনেকটাই হয়তো ভালোবাসতো। শহীদ কি করেছে আপনাকে জায়গাতে নিয়ে গিয়ে? হ্যাঁ, শহীদের সাথে ও জায়গা দেখাইয়া বললো কি যে এই জায়গাটা যদি আমরা কিনি তাহলে তোমার আর আমার ভবিষ্যৎ নিশ্চিত। ওকে, তো প্রেম করা অবস্থা এটা। হ্যাঁ, তো ফাইন। প্রিয় শ্রোতা, আপনি গেস করতে পারেন যে কি ঘটতে যাচ্ছে নেক্সটে, কিন্তু কথা হচ্ছে যে আসলে জীবনের কোনো বাকি অনুমান করা যায় না। ইটস এ ভেরি ওল্ড ওয়ার্ড ফ্রম মি, যে আসলে জীবনের কোনো বাকি অনুমান করা যায় না এর পরে কি ঘটতে যাচ্ছে। আপনি বলতে পারেন যে এটা ওর যে অর্থ, সেই অর্থটা অনৈতিক অর্থ, সেটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে খুব নিগৃহীত অর্থ। আপনি এটা বলতেই পারেন, কিন্তু আমি যদি আমার জায়গা থেকে ব্যক্তি মানুষ হিসেবে দেখি, এটা ওর পরিশ্রমের অর্থ। আমি অবশ্যই বলবো না এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, কিন্তু কত বাধ্য হলে একটা মেয়ে এই কাজে যেতে বাধ্য হয়। আমরা তো কিছুই ওকে দিতে পারিনি, না দিতে পেরেছি পারিবারিক নিরাপত্তা, না সামাজিক নিরাপত্তা, না প্রাতিষ্ঠানিক নিরাপত্তা। পিতৃমাতৃহীন একটা মেয়ে নিজের মতো করে ফাইট করে সমাজে টিকে থাকার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত সে এই রাস্তায় যেতে বাধ্য হয়েছে। নিজের ভাগ্যাকাশে একটা সুদিন আনার জন্য কিছু অর্থ জমিয়েছে। বাট দ্য ক্লাইম্যাক্স ইজ জাস্ট আফটার 4 মিনিটস। ফিরে আসবো। শহীদ, যাকে আপনি তখন লাভ করেন, এই ছেলেটা আপনাকে কোন একটা জায়গা দেখিয়ে বললো যে এই জায়গাটা যদি আপনাদের হয় তাহলে বিয়ের পরে বা সামথিং কিছু একটা আপনাদের জন্য ভালো হবে। তারপর? জি, ওই জমির ওখানে একটা জায়গা নিয়ে যায়, জায়গাটা হলো আপনার 22 মাইলের ওদিকে। ও যে জায়গাটা আমাকে দেখায়, জায়গাটা একটা বাড়ি করার মতো। তা আমি চিন্তা করলাম জায়গার দামও কম, তা আমি বললাম কি তাহলে তুমি এটা বাইনা দাও। আচ্ছা, মানে আপনাদের প্ল্যান কি ছিল? আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, আমি কই তাহলে তুমি বাইনা দাও। আমি কই আমার কাছে আমার যে টাকা আছে আমি বলি না, আমি কই আমার কাছে কিন্তু তেমন টাকা নাই, আমি কিন্তু দিলে হয়তো 50,000 বা এরকম দিতে পারবো। তো কয় কি তোমার দেয়া লাগবে না। ও কি করলো, ওই জায়গাটা বাইনা দেয় নাই। আমি তো আসলে এসব জমি জায়গার ব্যাপারে এসব কিছুই বুঝি না, যে এগুলি কিভাবে। সেটাই আপনার গল্প শুনে সেটাই আমরা বুঝতে পারছি। ও কি করছে, অন্য এক জায়গা যেটাকে বটতলা ওইদিকে বলে, আশুলিয়ার ওইদিকে, ওই জায়গায় সে ইয়ে করছে যে বায়না দিছে। বায়না দেওয়ার পরে কিছুদিন পরে বলে কি যে আমার তো আসলে আজকে কিস্তি দেওয়ার ডেট। ও এর মধ্যে ও 1 লাখ না 1.5 লাখ টাকা একটা কিস্তি দিছে। কয় কিস্তিতে, 4 না 5 কিস্তিতে। এখন পরের কিস্তিতে কয় কি তুমি না বলছিল 50,000 আছে, দিতে পারলে দাও, না পারলে তো ইয়ে নাই। তো আমি মনে করেন ওরে ওই 50,000 টাকা দিই। পরবর্তীতে বিভিন্ন অজুহাত দেখায়। তো আমি কই কি তাহলে এক কাজ করো, তুমি জায়গাটা এখন কিনো না, পরে কিনো। আমরা কই আগে আমাদের বিয়ে শাদীটা ক্লিয়ার করি, পরে দেখি কি করা যায়। এটা কে বললো? আপনি বললেন না ও বললো? ও বলছে, আমিও বলছি। আপনাদের প্ল্যান ছিল আপনারা বিয়ে করবেন? হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা চাইছিলাম কি যে একটা মানে জায়গা কিনা ওখানে আইসা আর কি সেটেল হবো এরকম। তখনও তো আপনার সম্পর্কে জানে না যে কিভাবে আপনি পয়সা ইনকাম করেছেন? না, ও সব আগে থাকতেই জানতো, কিন্তু ও এমন আপনাকে ভাব নিয়েছে যে কিছু জানে না? কিছু জানে না। ও আমার কাছ থেকে, ও নিজের থেকেও শুনছে। আমি নিজে ওকে A to Z, মানে আমার যাতে কোনোদিন বলতে না পারে যে তুই এটা করছিস বা তুই আমারে ঠকাইছিস, যে কারণে আমি ওকে, ও সবকিছু যাই নাই, আমাকে বলছে যে ঠিক আছে
তোমার সবার জীবনে কিছু না কিছু থাকে, আমার জীবনে একটা আছে যে আমার এরকম আমার ওয়াইফ ছিল, ও একজনের সাথে চলে গেছে, পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দিছি, আমার কাছে ডিভোর্স নামা আছে, তুমি দেখলে দেখতে পারো। ঠিক আছে। তো পরে ও আমাকে ওই যে জায়গার ব্যাপারে পরে কয় ওই লোক তো এখন বাইনা ফেরত দিবে না, কই টাকা মার যাবে। বুঝতে পারছি যে কোনো ভাবে আপনার টাকাটা মার গেছে, তাই তো? তো এটা মার যায় না, মানে ওটা ওই করে চালাকি করে রাখছে, আলটিমেটলি ওই টাকাটা খেয়ে ফেলছে। পরে আমি কই থাক, তো পরবর্তীতে দেখি। তো এখন মনে করেন আমারও মাথার মধ্যে একটা শখ যাচ্ছে যে আমি একটা বাড়ি করতে পারলে আমার 2টা বোনকে আমি মানুষের মতো মানুষ করবো। পরে আমার এই যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে বিয়েটা আপনারা করলেন, বিয়েটা করার পরে ছেলেটা সম্পর্কে আপনি তখন জানতেন? বাড়ি কোথায়, কোথায় থাকে না থাকে কিছু জানতেন? ও কোথায় থাকে এটা জানতাম। ওখানে গেছেন আপনি বিয়ের আগে? হ্যাঁ, আমারে দেখাইছে যেটা আমি যেটা জানতাম আর কি। মানে আলটিমেটলি আপনি শিওর ভাবে কোনো কিছুই ইন ডিটেইল জানেন না। আর ও এমনি ওর ফ্যামিলি লোকের সাথে কথা বলা দিত, ওটার ফুপু ছিল, ওই ফোনে কথা বলতেন? হ্যাঁ, চাচি ছিল। এটি এখনো অরিজিনালি ওর ডুপ্লিকেট না। বিয়ের সময় সাপোর্ট দিছে, কিন্তু বিয়ের 6 মাস হয় নাই। বিয়ে করে আপনি কোথায় উঠলেন? বিয়ে করে আমরা ভাড়া বাসা নিছি। ভাড়া বাসা নিলেন? আচ্ছা, তো ও ইনকাম কি ছিল, ও কি করতো? ও জানতাম যে ও একটা জুটের ব্যবসা করে। জুটের ব্যবসা করেন? এবং ওইটা দিয়ে আপনাদের সংসার মোটামুটি চলে যাবে। ও কি বলেছিল যে বিয়ের পরে কি আপনি ধরনের কাজ করবেন নাকি করবেন না? ও এরকম কোনো কিছুই বলে নাই যে করতে হবে বা করবা বা কিছু কইরো। ও কি আপনার বাড়ি সম্পর্কে জানতো, কে আছে কোথায় আছে? হ্যাঁ, ওকে মানে আমি যা বলছি তাই, মানে আমি আমার কোনো জায়গায় কোনো কোয়ারি করে নাই, কিছু জানতেও চায় নাই। আর ও যখন জানতে চায় না, আমিও তেমন একটা প্রেশার দিনে। ঠিক আছে, তো বিয়ের 6 মাস পরে কি যেন বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, বিয়ের 6 মাস পরে ও আমারে টাকার জন্য প্রেশার দেয়, এর মানে জায়গা কিনবে, কয় ওটা মার যাবে এসে। পরে আমি কই কি আমার তো তেমন টাকা নাই, দেখি আমি ম্যানেজ করে দিতে পারি কিনা। আচ্ছা, আপনি টাকাগুলো কোথায় রেখেছিলেন? টাকাগুলি আমার বাসায় ছিল। বাসায় বলতে? কিন্তু বালিশ বানানো ছিল। ওই বালিশের মধ্যে আপনি টাকাগুলো রেখেছেন? বালিশ বানায় আমার এটা একজনে বলছিল। আর গহনাগুলা? গহনাগুলি কিছু আমার কাছে ছিল, কিছু বিভিন্ন মানুষ খেয়ে ফেলছে আর কি। তো মানুষ খেয়ে ফেলছে মানে? মানে অনেক সময় অনেক জায়গায় গেছি, তারা এমনি শয়তানি করে ভণ্ডামি করে রেখে। মানে আপনি যাই হোক আপনি গহনাগুলো রাখতে পারেননি? না, অর্ধেকের বেশি ছিল। আর কম অংশ। এগুলো আপনি কোথায় রাখছিলেন তখন? এগুলি ও জানতো আমার কাছে ছিল, কিন্তু গহনার ব্যাপারে কিছু বলতো। আচ্ছা, ঠিক আছে, বলেন। তারপর? ওর টাকার জন্য চাপ দিত? খুবই চাপ দিত যে কিভাবে কি করবো, আমার এতগুলি টাকা মার যাবে, এত কষ্টের টাকা। পরে এক সময় চিন্তা করলাম, তো আমার হাজবেন্ড, ওর থাকা মানে তো আমারই থাকা। যখন ও এমন একটা ভাব করতো কি ওর মতো ছেলেই না, মানে কনভিন্স হয়ে যেতেন আপনি? ও যদি এখন আমার সামনে আসে না, ও এমন ভাব করবে, আমি নিজে থেকে মানে তার প্রতি যে কি হয়ে যায় আমি নিজে বলতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুর্বল হয়ে যেতেন। হ্যাঁ, বিভিন্ন ভাবে টাকারি করে। তো আমি আবার বলি কি যে দেখি আমি বাড়ি যেয়ে কিছু টাকা আনতে পারি কিনা, দাঁড়াও আমি বাড়ি যাই। ওকে তো আর আমার হাজবেন্ড ইস্যু করাই নাই। আমি কই তুমি এখন 2-5 বছরে যাইতে পারবো না, আমি যাইয়া দেখি। আমি 2 লাখ টাকা ক্যাশ এনে ওকে দিই। মানে বালিশের ভিতর থেকে বের করেন? হ্যাঁ, ওটা আমি নিয়ে যাই, আবার নিয়ে আসি। আচ্ছা। আর ও তো মনে করেন বাড়ি থেকে নিয়ে আসছে? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসছে। আর ও তো কল্পনাই করতে পারে না বালিশের ভিতর টাকা আছে। এর মধ্যে আমার অন্য একজনের কাছে 1 লাখ টাকা ছিল, সে আমার কাছে ধার হিসাবে নিছিল। পরবর্তীতে ওর কাছ থেকে আমি 50,000 টাকা আইনা ওরে দিই, যে আমি কই দেখো এই টাকাটা আমি ওর কাছ থেকে লাভের উপরে আইনা তোমাকে দিলাম, এবং ওর সামনে ও বললো যে প্রতি মাসে 5,000 করে লাভ দিবে। যখন 6 মাস হলো, জমি রেজিস্ট্রি করা লাগবে। এই মুহূর্তে আমার বলে কি তোমার গহনাগুলি তুমি বন্ধক রাখো, রেখে কিছু টাকা না দাও। পরে আমি আর কি ওখান থেকে কিছু গহনা নিয়ে সোনার দোকানে বন্ধক রেখে মানে 30-40 হাজার মতো টাকা নিয়ে আসছে। ও আমার কাছ থেকে এইভাবেই কিভাবে কখনো 20,000, কখনো 10,000, কখনো 50,000 এইভাবে টাকাগুলি সব খাইয়ে ফেলছে। এরপরে যখন টাকা শেষ হয়ে গেছে, এখন আমার বলে কি তুমি তাহলে কাজে যাও। আমি যেতে পারবো না। কাজ বলতে? ওই যে প্রস্টিটিউশন। আবার স্বামী আপনাকে বলছে এটা? পরে আমি কেন যাবো না। তো ভালো কথা, বিকালবেলা দেখলাম ভালো বাইরে হয়ে চলে গেল বাসা থেকে। ও অনেক নেশা করে, ধরেন ও একটা কিছু বললে ধাম করে একটা থাপ্পড় দিত। বা বিয়ের কয় মাস পর থেকে গায়ে হাত তোলা শুরু করলো? ও বিয়ের আগেও আমার গায়ে এমনি হাত তুলছে। আমি তো ভাবতাম ফাজলামি, এগুলো এমনি আমার শাসন করে। আমার তো আসলে অনেক বেশ পদ্মা চলাফেরা, আসলে অনেক রকমের চলাফেরা ভাবতাম, সবসময় নিজের ভুলটাই ভাবতাম। আমি কোনো সময় অন্য সেন্সে নিতাম না। হয়তো ভাবতাম কি 12 জনের সাথে মিশে আমার ক্যারেক্টারটা অন্যরকম হয়ে গেছে, এটা হয়তো সংশোধন করার জন্য আমার শাসন করে। তো বিয়ের পরেও গায়ে হাত তুলতে? হ্যাঁ, বিয়ের পরেও প্রায় দেখা যাচ্ছে লাথি লুতিও মারতো, বেশিরভাগ চুলে ধরে মার দিত আমাকে। 6 মাসও হয় নাই মনে হয় বিয়ের, আমি কাবিন আনছি, আপনি দেখতে পারেন। এর মধ্যেও আমার কি করলো, ধাম করে ওই যে মোটরসাইকেলের তেল নাকি যেন পেট্রোল হাতে লাগানো ছিল, এগুলো এমনি লাগাই দিয়ে এমনি ধাক্কা দিল আমারে।
কাকে লাগাই দিল? আমারে। মোটরসাইকেল চালাতো? হ্যাঁ, ওর মোটরসাইকেল আছে, সে এখনো আছে। পেট্রোল দিয়ে সে আপনার গায়ে এরকম মানে ইয়ে করলো, ধাক্কা দিল, কিন্তু পেট্রোল তো মানে একটা ছিল না, আচ্ছা। ওর হাতে লাগা ছিল, ওইটা দিয়ে ওটা দিয়ে আপনার গায়ে মাখিয়ে দিল? মুখে এমনি এমনি লাগাই দিল। আপনার জি। কি কারণে? টাকার জন্য। এই টাকা নিয়ে গন্ডগোল হতো আপনাদের মধ্যে? জি। আচ্ছা। খালি আমাদের সংসারে একটা ইয়ে যে ও বাড়ি করবে, টাকা দরকার, ওর মোটরসাইকেল লাগবে, ওর একটা ঢাকায় বাড়ির শখ, আর কিছুই না। এগুলোর জন্য আপনার উপর চাপ দিত? হ্যাঁ, এবং একটা ধারণা হয়ে গেছিল আপনার কাছে টাকা আছে? ওর ধারণা এটার থেকে ছিল, ওর যে ফ্রেন্ড ছিল মিজান। মিজানের সঙ্গে কি আপনার শারীরিক সম্পর্ক ছিল? না, ও আমার সাথে আমাকে বোন বানাইছিল। মিজান আপনার সম্পর্কে জানতো? সবকিছু যে জানতো। কারণে আলটিমেটলি আপনার হাজবেন্ডও সবকিছু জানতো? হ্যাঁ। কিন্তু আপনাদের মধ্যে ব্যাপারটা এরকম ছিল যে না, দুজনের কাছ থেকে একটু দূরত্ব আছে টাকা পয়সার ব্যাপারে, কেউ কাউকে খোলাসা করে কোনো কিছু বলেন না, কিন্তু আপনার হাজবেন্ড যেভাবেই হোক আপনার কাছ থেকে টাকা বের করার চেষ্টা করতো, হ্যাঁ, এটার জন্য অত্যাচারও করতো? পলিটিক্স করে বেশি নিছে ও, এমন ভাবে পলিটিক্স করতো যে আমি নিজে থেকে মানে বাইর করে দিতাম। আপনাকে কি করলো পেট্রোল দিয়ে? তারপর ওই মানে অল্প একটু হাতে এমনি ছিল হয়তো, ওটা আমরা ই করে দিয়ে আমরা ধাক্কা দিয়ে, মানে পিছন থেকে আমার বলে কি আমি চা খাবো, আমি যে ওখানে চা বানাই এখানে চুলার দাঁড়ায় কি জানে একটা করছে, এর মধ্যে ও এসে আমার কি করলে এমনি ধাক্কা দিল, মানে এমন ভাবে ধাক্কা দিল যাতে আমি চুলার উপরে যাই পড়ে। ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই যে একটু হালকা তেল লাগাছিল, আগুন লেগে গেছে, লাগানোর পর আমার চুলে বেশি লাগছিল আগুনটা। আমি অনেক চিকুর করি পারি, আর আমি বলি কি আমি মারা গেলাম, আমার বাচ্চাও। তো আমি তো অ্যাপার্টমেন্টে থাকতাম, সাবলেট একজন ছিল, ও মনে হয় ছিল না নাকি ছিল। কত সালের দিকে এটা? এটা 2008-9 এরকম। এই সময়টাতে পরে আসছে আমার সাথে মেডিকেল আসছে, কিন্তু ওই সময় ঘরে ছিল না ছিল আমার আসলে মনে আসছে না। ওকে, তো আপনার গায়ে আগুন ধরে গেল সেই হ্যাঁ, সময়টাতে? তো আমি চিল্লাচিল্লি করি আর কই বাঁচাও। পরে ওই আবার আগুন লিভাইয়ে দেয়। আগুন লিভানোর পরে আমি আমার নিয়ে মেডিকেলে আর ওই যায়? হ্যাঁ, ওই পাশে যে ইয়া থাকে মেডিকেল একটা ছিল, এখন নাই ওই মেডিকেলটা, ওখান থেকে আমাকে রিটার্ন দিয়ে দেয়, নিবে না। এত পুড়েছে যে আপনাকে নিতে পারছে না? না, আমাকে কত পার্সেন্ট পুড়েছিল আপনার শরীরে? 15%। 15% পুড়ে গেছে এই আগুনে? জি। না নেওয়ার কারণে আমার ওই যে বার্ন ইউনিটে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। জি, ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে নিয়ে গেল, জিজ্ঞাসা করলো কি হয়েছে, রান্না করতে যে পুড়ে গেছে। পরে ও আমাকে বলে যে শুনো, তুমি যদি তোমার কেউ নাই, তুমি যদি চাও আমার সাথে সংসার করতে তাহলে কিছুই বলবা না, যদি না চাও তাহলে বলতে পারো। এবং সেটা আপনি নিশ্চয়ই গোপন করেন? আমি তখন সেটা আমাকে জিজ্ঞাসা করে, সাংবাদিক আসছিল একটা, আইসা জিজ্ঞাসা করছিল যে কি হয়েছিল। পরে আমি বলছি যে আমি পা পিছলে পড়ে গেছি। যে বুঝতে পেরেছি, এটা বলতে হবে না আপনার, আমরা খুব ভালো করে বুঝি যে আমাদের দেশের নারীরা এই একটা সংসার টেকানোর জন্য কতটা স্যাক্রিফাইস করেন। মেডিকেলে আমি 64 দিন থাকি। পরে আমার নিজের টাকা পয়সা যা ছিল আমি তো তখন বাধ্যমূলক বাইর করে দিছি, কারণ ওই যে যন্ত্রণা আমি নিতে পারতেছি না। ওরা যে কিভাবে একটা ক্ষতর ভিতরে এইভাবে হাত দিয়ে এই করে মাংস উঠাই ফেলে, যেটা মানে যার সাথে ঘটে সেই বলতে পারে। ওই মানে আগুনের পোড়া ট্রিটমেন্টের কথা বলছেন আপনি? হ্যাঁ জি। তো আমার মনে করেন ওই সময় বাদ বাকি যা গহনাগাটি আমি কোথায় কি আছে সব বলে দিছি ওকে, যে এরকম বালিশের মধ্যে টাকা আছে, এটা আছে, ওটা আছে সব। তখন বালিশের মধ্যে টাকা ছিল না, টাকা ও সব অলরেডি খেয়ে ফেলছে। যখন টাকা শেষ হয়ে গেছে তখনই ওর সাথে আমার মানে সম্পর্কটা খারাপ হয়ে গেছে। তো গহনা ছিল, অনেক গহনা ছিল তখনও। গহনা কি করছে আমি জানি না, ও আমাকে বলছে তোমার গহনা দিয়ে মেডিকেলে খরচ চালাইছি, প্লাস ওর এক ভাইয়ের দোকান ছিল সেখান থেকে বলে ও কিছু টাকা লোন করছে, করে আমার বলে ট্রিটমেন্ট করছে। আর আমার এই যে যাকে কাস্টমার বলা হয়, এক কাস্টমার, সে আমাকে অনেক লাইক করতো, একটা হিন্দু কাস্টমার, বৌদ্ধ ছিল। সে আমাকে একবার 10,000 দেয়, পরে 20,000 দেয়, থেকে বাসায় চলে আসার পরে আমি টাকার প্রয়োজন বেশি ছিল, কিন্তু আমি তার ছোট করে একটা এমন বলি, সে সেখান থেকে আমাকে 50,000 টাকা দেয় সৌদি আরব থেকে। এগুলো সবাই আপনার ক্লায়েন্ট? হ্যাঁ জি। ওই টাকাটা ও আইসা আমার কাছ থেকে নেয়। এরপরে থেকে ওর সাথে আমার একটা দূরত্ব, আমার সাথে আমরা একসাথে থাকতাম। পরে এক সময় ধরেন এরকম আমি যেভাবে গার্মেন্টস করি, তো আমার এক সময় কনসিভ হয়। আমি গার্মেন্টস করেন মানে আপনি ওই পেশাতে ফিরে যান না? না, আমি আর ওখানে আর যাই না। এবং আপনার শরীরের যে অবস্থা পুড়ে গেছে তাতে তো আপনি এই পেশায় গিয়ে ভালো কিছু করতেও পারবেন না। আমি আমার জায়গা থেকে বলছি, আমি জানি কথাটা বলা উচিত কিনা। ঠিক আছে, আসলে ওরা তো চেহারা চায় না, ওরা সার্ভিসিং চায়। যাই হোক, আপনি যে উদ্দেশ্যে তার ব্যাক করেন, তাই তো? আমি ওই উদ্দেশ্যে আর ব্যাক করি নাই। অনেকে আমাকে প্রপোজ করছে এটার পরে। ঠিক আছে, তো গার্মেন্টসে কাজ করছেন এবং কনসিভ করেছেন। গার্মেন্টসে একটা ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম। পরে আমার আর কি বেবিটা হয়, বেবিটা হওয়ার পরে
ও ঠিক মতো খরচপাতি দেয় না। আমার এমন পজিশন হয়ে গেছে যে আমি আর চাকরি করতে পারি না। পরে আমি ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসি। বেবিটাকে নিয়ে? হ্যাঁ, বেবি তখন ও তখন আমার থাকে আপনার সঙ্গে? তখন আমার গর্বে আচ্ছা। 3-4 মাসের এরকম। আচ্ছা। তো আমার ওই কিছু জমানো টাকা দিয়ে টুকটাক চলে আসছে। পরে আমি ওই যে যাদের কাছে থাকতাম তাদেরকে বলি আমার যে বাবুর পজিশন ভালো না, সিজার লাগতে পারে, আমারে কিছু হেল্প করো। তো তারা আমারে মানে 7-8 হাজার টাকা মতো মনে হয় দেয়। আমার যেদিন পেন উঠছে আমি পেনে মনে করেন ছটফট করতেছি যন্ত্রণায়, কাকে বলবো, কার কাছে যাব, এরকম কাউকে পাই না। পরে আমি আমার এক ভাই হয় তাকে ফোন করছি, সে আমাকে মেডিকেল, অথচ সে আশুলিয়াতে থেকে আমাকে বলে কি আমি যমুনা সেতু ব্রিজের ওই পারে আছি। মানে আপনার হাজবেন্ড এটা আপনাকে করছে ওই জি। সময়টাতে? আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। জীবনের গল্পের একেবারে শেষ পার্টে আমরা ফিরবো। আমাদের সাবরিনার জীবন যুদ্ধের গল্প শেষ পার্টটা খুব মর্মান্তিক, অনেকেই সহ্য করতে পারবেন না। আগুন দিয়ে শরীর পুড়েছে, এই শরীর দিয়েই সমাজে টিকে থেকেছে, এই শরীর দিয়েই স্বপ্ন দেখেছে কিছুটা হলেও সে ঘুরে দাঁড়াবে, নিজের বোনদের একটা আর্থিক নিরাপত্তা হবে, একটা ছোট্ট আশ্রয় হবে, কিন্তু সেটা একজন পাপিষ্ঠ, যাকে হয়তো আপনাদের জায়গাতে কতটা খারাপ লাগছে না আমি জানি। আজকে যারা এই গল্পটা শুনছেন, আমাদের মানসিকতার জায়গাটা এতটা নোংরা হয়ে গেছে, আমি ডেফিনেটলি শিওর অনেকেই মনে করছেন ও প্রস্টিটিউশন করে পয়সা জোগাড় করছে। আচ্ছা, ও প্রস্টিটিউশন করে পয়সা জোগাড় করেছে, এটাকে অনেকে খারাপ চোখে দেখতে পারেন, আমি অনেক কমেন্টস এখানে পাচ্ছি ফেসবুকে। কিন্তু যে ওই পয়সা অন্যায়ভাবে ওকে মেরে ধরে ওর কাছ থেকে নিয়ে গেল, সে কত বড় প্রস্টিটিউট, কিংবা সে কত বড় মানে চোর, বাটপার এবং বদমাইশ এবং কত বড় অপরাধকারী একজন মানুষ, এটা কি আপনার মাথায় একবার আসছে? এই প্রশ্নটা রেখে জি, আপনি যে জায়গাটাই ছিলেন বলুন। তারপর? পরে আমার এত পেন উঠছে যে আমি সহ্য করতে পারতেছি না, আমি কোথায় যাব, কার কাছে যাব। আমার একজনকে মানে আমি যে বাসায় থাকি ওই বাসায় বাড়িওয়ালিকে বললাম, বাড়িওয়ালা বলে কি হ্যাঁ রান্না বান্না থুয়ে তোমার সাথে যাবে। মানে আমি আবার অতটা গভীরভাবে বলি না, কারণ উনি খুব একটা ভালো লোক না, এই জন্য। পরে আরেকজনকে বলছি, সেও না। এবার মেডিকেলে আমার একটা পরিচিত ছিল, তাকে ফোন করছি, কয় গার্ডিয়ান স্যার আমরা রিস্ক নিব না, তুমি কাউকে নিয়ে আসো। পরে এই যে আমি আমার এক ভাইয়া আছে তার ওয়াইফের কাছে ফোন করছি যে ভাবি আমি এখন কি করব, আমার তো পেন হচ্ছে খুব, আমি তো মারা যাচ্ছি, আমি কি করব। কয় কি যে দাঁড়াও আমি তোমার ভাইয়াকে পাঠাচ্ছি। পরে সে তার হাজবেন্ডকে পাঠায়, তার হাজবেন্ড ওখানে কিছু ট্রিটমেন্টের টাকা দেয়, আর কিছু আমি মেডিকেলে বাকি রাখি, কারণ মেডিকেলে তো নর্মাল ডেলিভারি অনেক টাকা নেয়, আর আমার হলো কাটতে হয়েছিল, যে জন্য। সিজার হয়েছিল না, এটা মানে সাইড কাটা বলে, কিভাবে জানেন এটা? সিজার, ঠিক আছে, সিজারিয়ান বেবি। হ্যাঁ, কাটা লাগছে, যে কারণে অ্যামাউন্ট বেশি লাগছে। তো ওই ভাইয়া তো জানে আমার কাছে টাকা আছে, ই করে আসতে পারবো। তো ওই ভাইয়া তেমন একটা ই করে নেয়, তারপর 4-5 হাজার টাকা দিয়ে আমার হেল্প করে। ওই ভাইয়া আমার হাজবেন্ডকে এতবার ফোন করলো, সে ফোনটা রিসিভই করলো না। আচ্ছা। তারপরে অনেকবার ফোন দেওয়ার পরে কয় কি ভাইয়া আমি তো যমুনা সেতু ব্রিজে যাই পরে, আমি তো আসতে পারতেছি না। ঠিক আছে, পরের দিন তো আসবে। 10 দিন চলে গেছে, সে একদিন মাত্র 1,000 টাকা পাঠাইছে আমার জন্য। আমি তাকে বলছি যে আমার মেডিকেলের বিল বাকি আছে, তো ওষুধ কিনা লাগবে, আমার কাছে কোনো টাকা নাই, ঘরে খাওয়ান টাওয়ানো নাই। সে আমাকে 1,000 টাকা পাঠাইলো, এবং সে জিজ্ঞাসা করলো না একটিবার যে তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আমি আসতেছি বা একটা কিছু। সে তাকে আমি কই কি, সে কয় কার না কার বাচ্চা। সে এই কথাটা আমাকে বললো, যখন এই কথাটা বলছে আমি তো মনে করেন যে এই দুনিয়াতে নাই, যে যাই কিছু হোক না কেন, যাই কিছু করি না কেন, সে আজকাল মেডিকেল এত পদ্ধতি আছে, এত কিছু আছে, সে এটা নিতে পারতো ব্যবস্থা। সে ডাইরেক্টলি আমাকে কথা বললো। সে যখন এই কথা বললো, আমি তো চিন্তা করলাম আমার তো বাবা মা কেউই নাই, আমার স্বামীও নাই। আমার যে স্বামী আমাকে বলছে, হয়তো সে পরবর্তীতে সে আমার মতোই হবে, যে লাঞ্ছনা বঞ্চনা, যে ঈদ আসলে ঈদ পাবে না, আনন্দ ছেলে। আচ্ছা। তারপরে ধরেন কোনো কিছু পাবে না, আরো নষ্ট হয়ে যাবে ছেলে, ছেলেরাও নষ্ট হতে পারে, ওরা কত রকমের নষ্ট পদ্ধতি আছে, নেশাখোর হবে, এটা সেটা হবে। তার থেকে আমার তো এমনি অনেকের সাথে পরিচিত এরকম যে তারা বাবা হতে পারছে না। পরে আমি তাদের সাথে একটা কমিটমেন্ট করি যে আমি কোনোদিন তাদেরকে পরিচয় দিব না যে বাচ্চা আমার। আর সেও আমাকে ওয়াদা করছিল যে আমি বাচ্চাটা নিলাম, কিন্তু আমি কোনোদিন বলবো না যে এই বাচ্চা আমার, মানে তার আর বাচ্চা হবেই না, ওয়াইফের প্রবলেম। আপনি খোঁজ পেলেন কি করে এই লোকটার, এই দম্পতির? এই হলো আমার একজন পরিচিত গেস্ট ছিল, পরিচিত ছিল। সে আমার কাছে এর আগে অনেকবার এমনি বলছিল যে তুমি তো অনেক জায়গায় যাওয়া আসা করো, অনেকের অনেক সময় এমনি হিও হয়ে যায়, সেই হিসেবে সে আমাকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিতে চাইছিল। আমি এতটা হিও হয়ে যাই না যে নিজের সন্তানকে বিক্রি করে দিব। হইতে পারি দারিদ্রতা, হইতে পারি অসহায়, হইতে পারি অনেক ছোট, কিন্তু তাই বলে নিজের সন্তানকে শুধুমাত্র সম্মানের সাথে বাস করার জন্য, মাথা উঁচু করে চলার জন্য, সুন্দর পৃথিবীতে বাঁচার জন্য আমি আমার সন্তানকে দিয়ে দিছি। আমি যদি কোনো ভুল করে থাকি
দ্যাটস ওয়াই আই অলওয়েজ সে লাইফ ইজ মোর দ্যান ড্রামা। জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়। আপনি বাচ্চাটাকে দিয়ে দিলেন কত দিন বয়সে বা কত মাস বয়সে? ওকে 19 দিন বয়সে দিয়ে দিই আমি। এই 19 দিন বয়সে দিয়ে দেওয়ার পরে আপনি বাচ্চাটাকে আর কখনো দেখেছেন? আমি ওকে 19 দিন বয়সে দিয়ে দিই এবং 20 দিন বয়সে ওর কান্না শুনি মোবাইলে। 23 দিনের মাথায় তার ওয়াইফের সাথে আমার একদিন কথা হয়, কয় ভালো আছে, ও মা ছাড়া প্রথম রাতটা একটু জ্বালাইছে, খুব ভালো আছে। ওনার ওয়াইফ জানতো না যে আমি মা, কিন্তু ওনার হাজবেন্ড জানতো। কিন্তু ওনারা পরবর্তীতে এরকম পদক্ষেপ কেন নিল আমি জানি না, যে এটা সরকারি না বেসরকারি আমি জানি না ভালো মতো। তবে উনি আমার খুব পরিচিত ছিল, নাম সবুজ, খুব বড় একটা অফিসার, যে বিভিন্ন নার্স সিস্টারদের বিল পাস হয় ওনার হাত দিয়ে। আমি এই নামে চিনি, জানি না ভিতরে অন্য কোনো নাম আছে কিনা। তো উনি নিঃসন্তান, এই জন্য আমি ওনাকে দিছি। আবার নিজের ভিতরে অনেকে ছিল, কিন্তু ওনারা নিল। নেওয়ার পরে আমি ওনাদের সাথে ওনার হাজবেন্ডের নাম্বারে যোগাযোগ করি। ওনার হাজবেন্ড বলে কি ভালো আছে, চিন্তা করো না, এত ফোন দিবা না, ডিস্টার্ব করো কেন। এই জন্য তো মার কাছ থেকে ডাইরেক্ট বাচ্চা নিতে নাই যে। কিন্তু এক সময় 2 মাস পরে উনি কি করলো, নাম্বারের ফোন দিয়ে সুইচ অফ, কোনো যোগাযোগ পাওয়া যায় না। এরপরে ওনার যে বাসা চিনতাম, বাসাও ওনার পরে একজনের কাছে খবর নেই, সে বলে কি আমি জানি না। আর একজনের কাছে কয় আমি কি এত খবর রাখি। তা আমার যতটুকু ধারণা আমার নিজের থেকে, যে উনি হয়তো এখান থেকে অনেক দূরে কোথাও চলে গেছে বা এখানে আশেপাশে কোথাও আছে। তা আমি মানে এই 17 দিনের পরে আপনি আর বাচ্চাটাকে আমি আর কখনো কোনোদিন দেখেননি? দেখি নাই বাচ্চাটাকে। ও বেঁচে আছে না ভালো আছে জানি না। আপনি আমাকে একটু বলবেন যে আপনার বাচ্চাটার বয়স কত এখন? ওর বয়স এখন 3 বছর। কি নাম দিয়েছে ও সেটা জানেন? না আমি জানি না। আপনি কোনো নাম দিয়েছিলেন? হ্যাঁ, আমি ওর নাম দিয়েছিলাম রিফাত। সাম স্টোরিজ আর রিয়েলি আনটোল্ড। রিফাত বড় হবে, হয়তো সে অনেক বড় একজন ভালো মানুষ হবে, কিন্তু ওর কি ওর বয়স আসল মায়ের গল্পটা কোনোদিন জানবে? নাই জানুক, 3 না মাস। জানাটাই বেটার। আমরা একটু আপনাকে বলি, একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা জীবন গল্পের। আপনার সংসারটার এখন কি অবস্থা? আমার সংসারটা এখন খুবই খারাপ অবস্থা। এই যে আমি অসুস্থ, আমি আমার হাজবেন্ডকে বলছি যে আমাকে 20 মিনিট সময় দাও, আমি 1 সপ্তাহ ধরে গোসল করি না, তাও সে আসে নাই। অথচ এরকম প্রতিনিয়ত করে। ও যে কি পরিমাণ কষ্টের মধ্যে থাকে বা নোংরা জায়গায় থাকে, আমি শুধু একটা এক্সাম্পল দিতে পারি। অনেকদিন পর আমি ছাড় পোকা দেখেছি, ওর শরীরের মাথার উপর দিয়ে বেয়ে বেয়ে হেঁটে বেড়াচ্ছিল একটু আগে। নাথিং টু সে, কিছুই বলার নাই।